কে? ভাইয়া আপনি এটা ড্রয়িং রুমে রেখে এসেছিলেন, তাই আমি এটা আপনাকে দিতেই এসেছিলাম। সিগারেট ছাড়া আপনি কিভাবে থাকবেন এটা ভেবে নিয়ে এসেছি আমি। ভালো কাজ করেছি না আমি? আচ্ছা ভাইয়া, প্রশংসা লাগবে না, আমি জানি আমি ভালো কাজ করেছি। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না নিজেকে। তোকে ধন্যবাদ দিচ্ছে কে? আজ না দিলে না দিলেন। আচ্ছা তাহলে আসি, বাসায় যেতে হবে। আপনি আপনার সিগারেটের সুখ টান দিন। সিগারেট ছাড়া পুরো দিন খারাপ কেটেছে জানি তো, আমি আসছি। ইরহামকে বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে নুসরাত ইরহামের দুই হাত চেপে ধরে দরজার দিকে এগিয়ে গেল। যেতে যেতে শাসালো ইরহামকে। তোর বাপের মুখ দেখছিলি ওইখানে দাঁড়িয়ে শালা। আমি যখন চলে আসি তুই আমার পিছু পিছু আসবি না? বোকার মতো ওইখানে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়েছিলি কেন? কানে নিচে থপ্পড় মেরে সোজা করে তো দিব তোকে শালা। বোকা জানি কোনানকার, বলদ কুত্তার দল। রাতের বেলা নুসরাত রাত 11টার দিকে রুম থেকে বাহিরে বের হলো। কিচেনে খচখচ শব্দ শুনে সেদিকে এগিয়ে গেল। আরুষকে কফি বানাতে দেখে নুসরাত চলে যেতে নিয়ে আবার ফিরে তাকালো। বিকেলের কথা মাথায় আসতেই মনে হলো আরুষকে একটু জ্বালানো যায় ওই বিষয় নিয়ে। মনে মনে ভাবলো তেমন কিছু হবে না। নুসরাত আরুষের পেছনে দাঁড়িয়ে দুপুরে যে ভিডিও করেছিল সেটা ছাড়লো। আরুষ নিজের কথা বলার শব্দ শুনে মুখ গম্ভীর করে নুসরাতের দিকে তাকালো, যে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। নুসরাতের থেকে চোখ সরিয়ে চোখ গেল নুসরাতের হাতের মোবাইলের দিকে। আরুষ ভিডিওটা একবার দেখে নিশ্চুপ নুসরাতের দিকে তাকিয়ে বলল, ভিডিও ডিলিট কর। নুসরাত দাঁত কেলিয়ে মোবাইল পকেটে পুরল। আরুষের কথায় পাত্তা না দিয়ে সেলফ থেকে চিপস বের করে খেতে শুরু করলো। তোকে কি বলছে শুনিস নাই? ভিডিও ডিলিট কর। নুসরাত চিপস খেতে খেতে আরুষের দিকে তাকিয়ে হেসে দিল। তার আরুষকে দেখলেই হাসি আসছে। নুসরাতকে আবার বলল, ডিলিট কর। ডিলিট করতে বলছি না ওটা? ডিলিট করছিস না কেন? এখানে দাঁত কেলে দাঁড়িয়েছিস কেন? আমি কথা বলছি, কথা কানে যায় না? আমি কেন ডিলিট করতে যাব? এটা প্রমাণ যে যে কোনো সময় কাজে লাগতে পারে। আরও সতর্ক গলায় চিৎকার করল, নুসরাত, ওটা ডিলিট দে। দিলে তোর একদিন কি আমার যতদিন লাগে। দিব না ডিলিট, আমি সবাইকে দেখাবো এটা, বিশেষ করে বড় আম্মুকে দেখাবো তার ছেলে কিভাবে রিজেক্ট হয়েছে। তুই আমার মাকে দেখাবি। আরুষ নুসরাতকে তাচ্ছিল্য করে হাসলো। তোর বিশ্বাস হয় আমার মা তোর কথা বিশ্বাস করবে? আমি যদি বলি এটা তুই এডিট করে এনেছিস, আমার মা জীবনে আমাকে রেখে তোকে বিশ্বাস করবে না। আসলে রে নুসরাত। আরুষ গ্যাস বন্ধ করে নিয়ে নুসরাতের দিকে এগিয়ে আসলো। নুসরাতের থেকে এক হাত দূরে দাঁড়িয়ে নুসরাতের হাতের বাহুতে ধাক্কা দিল। নুসরাত কিছুটা অসাবধানতাবশত পিছনে ছিটকে গেল। নুসরাত কপালে ভাঁজ ফেলে আরুষের দিকে তাকালো। এর আবার কি হয়েছে? রুবার শোকে মাল খেয়ে টাল হয়ে গেল নাকি? নুসরাত, নিজেকে কি মনে করিস তুই? নুসরাত ঝটপট বলল। প্রিন্সেস ডায়না মনে করি। আরুষ আবার তাচ্ছিল্য করে হাসলো। এবার একটু জোরে হাসলো। নুসরাত এক ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তোর প্রিন্সেস জানার পায়ের সমান হওয়ার যোগ্যতা আছে? ইভেন তোর তো আমার পায়ের সমান হওয়ার যোগ্যতাই নাই। নুসরাত কিছু বলতে নিবে আরুষ নুসরাতের মুখ চেপে ধরে রাখলো। আজকে আমি বলবো আর তুই শুনবি। তোর এই রেডিও আমার সামনে অন করবি। তোর কথা শুনলেই মনে হয় আমার মাথায় কিছু ছিঁড়ে যাচ্ছে। তুই চুপ থাকবি, আচ্ছা আমার কথা শুনবি। এত যদি দিমাগ দেখাস, রূপ বলতে কিছু আছে? আচ্ছা, মানুষ শ্যামলা হলেও তো তাদের মুখে একটা মায়া থাকে যা তাদের সুন্দর করে তোলে। কিন্তু তোর মুখে কোনো মায়া নেই। নিজের গঠন দেখেছিস? তার মধ্যে সবার সাথে বেয়াদবি করিস। তোকে বিয়ে করবে কে? তুই তো আইবুড়ি হয়ে মরবি। তোর থেকে ছোটদের বিয়ে হয়ে যাবে, তোর হবে না। সারা জীবন আমাদের ঘাড়ে। নুসরাত এতক্ষণ মুচড়ামুচড়ি করছিল আরুষের হাত থেকে ছোটার জন্য, কিন্তু আরুষের অপমানমূলক কথায় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নুসরাত আরুষের দিকে। তাকে রূপ নিয়ে খোঁটা দিল। কোনোদিন তো কেউ বলেনি তার মুখ দেখতে মায়াবী নয়। যে দেখেছে বলেছে শ্যামলা হলেও মুখে মায়া আছে। তাহলে কি সবাই মিথ্যা বলতো তাকে? নুসরাতের চিন্তার ব্যাঘাত ঘটল আরুষের কথায়। খারাপ কেন? মানুষের কষ্ট দেখলে তোর খুশি লাগে, তাই না? মানুষ এতটা খারাপ হতে পারে? তোকে না দেখলে জানতাম না। তোর তো না আছে সৌন্দর্য, না আছে গঠন, না আছে মুখে মায়া। এত ভাব কিসের তোর? মানুষ কালো হলে জানতাম তোর মন ভালো হয়, কিন্তু তুই যেমন কালো, তোর মনও তেমন কালো। তোকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সামনে আর কোনো দিন পড়বি না। তোর মুখ দেখলে আমার দিন খারাপ যায়, আমার ভালো মুড নষ্ট হয়ে যায়। দূরে থাকবে আমার থেকে 10 হাত, নাহলে তোর এই মুখ ভেঙে দেব। নুসরাত কথা বলার ভাষা খুঁজে পেল না। সে কি বলবে? সব অপমান ঠুক গিলে হজম করে নিল। আরুষ কফি নিয়ে যায়নি, এখানে ফেলে চলে গিয়েছে। কফি খাওয়ার মুড নেই আর।
আরশ নিজের রুমে যেতে যেতে শুনল নুসরাতের হালকা হাসির শব্দ। নুসরাত পেছন থেকে আরশের দিকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে হাসছে। আরশ পেছনে ফিরে তাকালো না, শুধু মনে হলো তাকে তাচ্ছিল্য করে হাসছে নুসরাত। আরশ পেছন ফিরে তাকালে বুঝতে পারত নুসরাতের হাসিটা প্রচুর ভয়ঙ্কর ছিল, যা কোনো কিছু হওয়ার পূর্বাভাস দিচ্ছে। আরশ নিজের রুমে ঢুকে দরজা লাগাতেই নুসরাত হাসি বন্ধ করে দিল। রোবটের মতো আরশের রুমের দরজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। নুসরাতের মুখ প্রচুর শান্ত, মুখ দেখে বোঝার উপায় নেই ভেতরে কি ভাবছে বা চলছে। ভাবা শেষে শয়তানের মতন ঠোঁট বাঁকিয়ে হাসল নুসরাত। আরশের থেকে এর শোধ নিবে সে। নুসরাতকে অপমান করা আর তার শাস্তি, না না না, নুসরাতের ভাষায় পুরস্কার না পাওয়া কোনোভাবেই সম্ভব না। সে উপহার দিবে আরশকে। প্রকৃতির অবস্থা শোচনীয়। কোনো আগাম বার্তা ছাড়া ঝড় শুরু হয়েছে, এর মধ্যে লোডশেডিং হয়েছে। কোনো পূর্বাভাস ছাড়া এরকম ঝড় আসার কোনো পূর্ব প্রস্তুতি নেই। কারেন্ট চলে যাওয়ার হিটার বন্ধ। অতিরিক্ত শীতের জন্য ইসরাত বড় বড় কমফোর্টারের ভেতরে ঢুকে বসে আছে। এই শীতের মধ্যে কে আরাম ছেড়ে বের হবে? বাহিরে কলিং বেল বেজে উঠল। নুসরাত তবুও পড়ে রইল বিছানার মধ্যে। মনে হচ্ছে কমফোর্টারের নিচ থেকে বের হলেই সে জমে যাবে। দরজা খোলার শব্দ বাহিরে থেকে আসলো। অ্যাপার্টমেন্টের ভেতরে কারোর হাঁটার শব্দ শোনা গেল। ইসরাত তবুও নড়ল না। নিজের পাশের রুম থেকে দরজার নব ঘোরানোর শব্দ শুনল। ইসরাত বুঝলো জাইন এসেছে। মোবাইলে টাইম দেখলো, সন্ধ্যা 6টা বাজছে। এত তাড়াতাড়ি আজ আসলো কেন? হঠাৎ মনে হলো রাতের খাবার রান্না করেনি সে। শরীর থেকে শীত ঝেড়ে ফেলে ইসরাত কিচেনে গেল রান্না করতে। তার আর জাইনের কাজ ভাগ করে নেয়া। নিজের রান্না যে যার নিজের মতো করবে। জাইন ঘর মুছবে আর ইসরাত রুম ঝাড়ু আর অ্যাপার্টমেন্টে থাকা জিনিসপত্র মুছবে। যে যে জিনিসে খাবে তার সে জিনিস ধুয়ে রাখবে। ইসরাত ডিম আর খিচুড়ি রান্না করে কিচেনে রেখে চলে গেল শোয়ার জন্য। এই শীতের মধ্যে বিছানা ছাড়া অন্য কোথাও দাঁড়াতেও ইচ্ছে করে না। ইসরাত দরজা কোনো রকম লক করে দৌড় দিল বিছানায়। কি শীত রে বাবা! পরের দিন সকালবেলা আরশ রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য। এর মধ্যে রুমের বাইরে থেকে নকের শব্দ আসলো। আরশ ভেতরে আসার কথা বললে নুসরাত আরশের রুমের ভেতরে এলো হাসি হাসি মুখ করে। আরশ নুসরাতের এত হাসির কারণ বুঝল না। ভ্রু বাঁকিয়ে তাকালো নুসরাতের দিকে। নুসরাত জুসের গ্লাস আরশের দিকে এগিয়ে দিল। আরশ সন্দেহের দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে জুসের গ্লাস হাতে নিল। হঠাৎ আমার জন্য জুস নিয়ে আসলে কেন? গতকাল রাতের আপনার কথাগুলো আমি অনেক ভেবেছি। ভাবলাম আপনার সাথে আমার কোনো শত্রুতা তো আর নেই। আপনি তো আমার পেয়ারের বড় ভাই, তাই এই জুস নিয়ে আসলাম আপনাকে খাওয়াতে আর আমার ভুলের জন্য ক্ষমা চাইতে। আমি আর কোনোদিনও আপনার সামনে আসবো না, আর কোনো দিনও বেয়াদবি করবো না। আরশের কিছুটা সন্দেহ দূর হলো নুসরাতের উপর থেকে, কিন্তু পুরোপুরি না। ভাই, আপনি আমার বিশ্বাস করছেন না? আমি প্রমিস করছি, আপনি যতদিন পর্যন্ত আমাকে দেখতে না চাইবেন ততদিন পর্যন্ত আমি আপনার দৃষ্টিসীমার সামনে আসবো না একদমই। আমি ভালো হওয়ার চেষ্টা করছি, একটা সুযোগ দিয়েই দেখুন না। সত্যি তো? 110%। আরশ এক চুমুকে পুরো গ্লাস খালি করে দিল। নুসরাত আরশের দিক থেকে হাসি হাসি মুখ করে পেছনে ফিরল। আরশের উল্টো দিক হতেই মুখ শক্ত করে ফেলল। আরশ গাড়ির চাবি মানিব্যাগ পকেটে ঢুকিয়ে নিচতলায় আসলো। লিপি বেগমের কাছ থেকে বিদায় নিয়ে সদর দরজার সামনে যেতেই মাথা চক করে দিয়ে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো আরশের কাছে পুরো দুনিয়ায় নড়ে উঠেছে। আরশ শরীর ঝাড়া মেরে ঠিক করল। সদর দরজা থেকে বের হয়ে সামনে হাঁটতে যাবে, সিঁড়ি থেকে ঠাস করে উল্টে পড়ল। আরশ পড়ে যেতেই নিজের কাছে মনে হলো পুরো দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছে। নুসরাত আর ইরহাম দরজার পাশ থেকে দৌড়ে দিয়ে আসলো আরশকে পড়ে যেতে দেখে। চোখের সামনে হাত তুলে উপর নিচ করলো নুসরাত বিড়বিড় করলো। মরে গেল নাকি? কোনো সারা শব্দ না পেয়ে নাকের কাছে হাত নিল, আবার নিজেকে বলল, না, বেঁচে আছে। জাইন এসে আরশের মাথার কাছে বসলো। আরশের দিকে করুণ চোখে তাকিয়ে বলল, আমার কোনো দোষ নেই, সব দোষ এই মেয়ের। আমি কিছু করিনি, এ আমায় ব্ল্যাকমেল করে সব করাচ্ছে। আমি কিন্তু বলে দিচ্ছি আরশ, আমার কোনো দোষ নেই। আমার গোপনীয় কথা ও ভাইরাল করে দিবে বলে আমি ওর কাজ করে দিচ্ছি। নুসরাত বিরক্ত হয়ে বলল, ভাইয়া এত ম্যামে করছেন কেন? এখন এখন বেহুশ, কিছু শুনতে পাচ্ছে না। 1 ঘন্টার আগে হুঁশ ফিরে আসবে না, তাই আপনার কথা ও শুনতেও পাচ্ছে না। মেহেরুন্নেসা পেছন থেকে এসে নুসরাতের পিঠে খোঁচা দিলেন। নুসরাত বিরক্ত হয়ে পেছনে তাকালো। কি হয়েছে? খোঁচাখুচি করছেন কেন?
তুই আমার আরস রে কই নিয়ে যাইতাছস এইরকম বেহুশ কইরা? বিয়ে করতে নিয়ে যাচ্ছি। শালাকে কোনো মেয়েই বিয়ে করতে রাজি হচ্ছে না, তাই আমি বোন হিসেবে উপকার করে দিলাম বিয়ে করে। এবার বেশি কথা না বলে সাইড হতো। তুই বিয়া কইরা ফেলাইবি? তোর বাপ মারে জানাইবি না? আর আরস তো বেহুশ, বিয়া করবি কিভাবে? না, পরে জানাবো। এখন বুড়ি, তুমি চুপচাপ বাড়ি গিয়ে বসো তো। পরে তোমার নাতির হুঁশ ফিরলে বিয়ে করব। এখানে তোমার নাতির হুঁশ ফিরলে বিয়ে করা মুশকিল হয়ে যাবে। ভাই আপনি মাথায় ধরুন। আর ইরহাম, তুই এক পায়ে ধর আর আমি আরেক পায়ে ধরি। 1 মিনিট, একটা ফটো তুলে নিই, অ্যালবাম করে রাখবো। ইরহাম মোবাইল নিয়ে সামনে গেল। আরশ মাটিতে পড়ে আছে। মেহেরুন্নেসা লাঠিতে ভর দিয়ে পান খাওয়া দাঁত বের করে হাসলেন, আর নুসরাত জাইন আর আরশের পাশে বসে ভি সাইন দেখালো। ফটো তোলা শেষে সবাই মিলে ধরাধরি করে আরশকে গাড়ির কাছে টেনে নিয়ে গেল। এত ভারী কেন? 3 জন মিলেও শালাকে নেওয়া যাচ্ছে না। খায় কি রে ভাই, গন্ডারের মতো ভারী। গাড়িতে ব্যাক সিটে আরশকে কোনো রকম বসিয়ে ইরহামকে তার পাশে বসানো হলো। ইরহাম বসতে চাইলো না, নুসরাত ধমক মেরে বসালো। জাইন ড্রাইভিং সিটে আর নুসরাত বসলো ফ্রন্ট সিটে। মেহেরুন্নেসা বাহিরে থেকে বললেন, বেস্টি অফ লাকি। নুসরাতও বেস্ট অফ লাক টু বলে বুড়ো আঙ্গুল দেখালো। জাইন গাড়ি স্টার্ট দিলে নুসরাত জিজ্ঞেস করলো, এখান থেকে কাজী অফিসে যেতে কত মিনিট লাগবে? আমি মাহাদি ভাইয়া, নাহিদ আর ইনায়া আপুকে আসার জন্য বলেছি। ওরা হয়তো এতক্ষণে পৌঁছে যাবে। জাইন কথা বলল না, ড্রাইভিংয়ে মনোযোগী হলো। নুসরাত ইরহামকে বলল, এর পাশে বসে ফিল কেমন তোর? চুপ কর বেডি, আমার ভয় করতেছে। কখন না জানি সজাগ হয়ে যাই আর আমার গলা টিপে ধরে। চিন্তা করিস না, একটা গান শোনাই তোকে, চিন্তা থেকে চট করে রিলিফ হয়ে যাবে। না বোন, গান গাস না। তুই গানের করে দিস গান গেয়ে। আচ্ছা, একটা গান গাই। না করলে তো গাইবি। নে গায় এবার। না, এখন ইচ্ছে করছে না। আমার আইফোন দেখে ব্যাক সিটে আছে, ওটা দেখ। ওটা দিয়ে একটু একটা গান বাজাই। ইরহাম কপালে ভাঁজ করে নুসরাতের দিকে তাকালো। তুই আই ফোন কই পাইলি? আরে ইশরাতের জন্য শপিং করতে গিয়েছিলাম, ওখান থেকে 35,000 টাকা মেরে দিয়েছি। ইশরাত আম্মারে টাকা দেওয়ার জন্য বলছিল, আম্মা ভুলে গিয়েছে টাকার কথা, তাই আমি মেরে দিয়েছি। আর কিছু টাকা আমি জমিয়েছি, দুজনের টাকা মিলিয়ে কিনেছি। তুই টাকা মারলি, আমাকে বললি না কেন? আমিও কিছু টাকা মারতাম ওখান থেকে। একা একা আইফোন কিনে নিলি? তুই ওই সময় বাড়ি ছিলি শালা। যাও না, যাও তো নাড়ে নাড়ে বেড়াতে। এখন মুখ খারাপ করতে চাইছি না আমি, তাই ডোন্ট ফোর্স মি যাতে আমি গালি দিই। আরেকটা কথা, আরো সে থেকে উপরেরটা কিনেছি। নতুন নতুন ইংরেজি শিখেছিস তাই না? আমি জানি ভাইয়ার আইফোন দেখেই তুই আইফোন কিনেছিস টক্কর দেওয়ার জন্য। জানোস যখন জিজ্ঞেস করছিস কেন? মেহেরুন্নেসা সৈয়দ বাড়ি হাই হতাশ করে মাথায় তুলে ফেলেছেন। কেউ জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছেন না, শুধু বলছেন, আমার নাতনি। আম্মা কি হয়েছে না বললে বুঝবো কিভাবে? মেহেরুন্নেসা চোখে পানির লেশ মাত্র নেই। তারপরও তিনি শাড়ির কোনা দিয়ে চোখ মুছলেন, নাক টানলেন। তোর ছোট পোলা আমার নাসিরের মাইয়ারে কিডন্যাপ কইরা লইয়া গেছে গা। মাইয়াটা যাইবার চাই নাই, জোর কইরা উঠাইয়া লইয়া গেছে আমার নাসিরের মাইয়ারে। আমি থামাইতে গেলাম, আমারে কইল, দাদি এখানে আসবে না, আমি কিন্তু তোমাকে মানব না। আর কইল বাড়িতে কাউরে কইলে নুসরাতরে বিয়া কইরা আর বাড়িতে আইব না। মেহেরুন্নেসা এমনি এমনি কান্না শুরু করলেন। হেলাল সাহেব স্তব্ধ হয়ে গেলেন। আরও সেটা করতে পারে তার বিশ্বাসই হচ্ছে না। মাথায় হাত দিয়ে বসে পড়লেন হেলাল সাহেব সোফার উপর। তার মাথায় কাজ করছে না, আরুষ কিভাবে করলো এটা। নুসরাত কাজী অফিসে পায়ের উপরে পা তুলে বসে আছে। আরুষকে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে, হাত পা বেঁধে, চোখে পট্টি বাঁধা অবস্থায়। কাজী সাহেব মুখ চোখ করুণ করে তাকিয়ে আছেন। নুসরাতের দিকে একবার তাকিয়ে আরুষের দিকে তাকালেন। মা, আপনি এভাবে বিয়ে করবেন? নুসরাত নিজের কাপড়ের দিকে তাকালো, ঠিক তো আছে। এই কাপড় পরে বিয়ে করলে কোনো সমস্যা? আমি মাথায় তো ওড়না রেখেছি, তাহলে আর এত সমস্যা হওয়ার কি আছে?
আমার কি এখন মাথায় লাল কালার ওড়না দিয়ে বিয়ে করতে হবে? কাজী সাহেব কিছু বললেন না, কোণের দিকে একবার তাকিয়ে আবার বরের দিকে তাকালেন। বর চেয়ারের উপরে বসে আছে আর মাথা তার নিচের দিকে ঝুঁকে পড়ে আছে। কেউ হালকা ধাক্কা দিলে চেয়ার সহ উল্টে পড়ে যাবে। নাহিদ এসে নুসরাতের মাথায় ঠোকা দিল। তুই পুরুষ মানুষকে কিডন্যাপ করে বিয়ে করেছিস? চিসি, তুই এত নিচে নেমে গেলি? বড় ভাইয়ের বয়সী পুরুষকে বিয়ে করতে তোর বিবেকে নাড়া দিচ্ছে না? এইভাবে নিরীহ পুরুষটাকে তুই কিডন্যাপ করে বিয়ে করতে পারিস? তুই তোর বকবক বন্ধ কর আর চুপচাপ দাঁড়া। তোরে আমি সাক্ষী হিসেবে এইখানে এনেছি, এত পটর পটর করতে এখানে আনিনি। তুই আমার ভাই, ওর পক্ষপাতিত্ব করছিস কেন? নাহিদ ওই কথার উত্তর না দিয়ে বলল, আমি ওই সময় আন্টিকে বলেছিলাম এই লেডি গুন্ডি হয়ে যাবে, আমার মতো বেচারা পুরুষ মানুষের অত্যাচার করবে, কিন্তু কেউ আমার কথা পাত্তা দেয়নি। এখন দেখো, আমার মতো একজন নিরীহ পুরুষকে কিডন্যাপ করে এনে বিয়ে করেছে। ভাইয়া, আমি একজন মানুষ। কেন হয়েছে? তোর কাকের মতো গলা দিয়ে কা কা বন্ধ কর, আমরা কেউ শুনতে ইচ্ছুক না। আরশের মধ্যে নড়ে চড়ে উঠল। শরীর চেয়ারের সাথে বাঁধা থাকার জন্য ঠিকভাবে নড়তে পারল না। ব্যথাতুর শব্দ মুখ দিয়ে বের করলো। হাত শক্ত করে বাঁধার জন্য তার উপরে তখন সিঁড়ি থেকে উল্টে পড়ার জন্য। নুসরাত আরশের দিকে তাকিয়ে বলল, আরশ। ইরহাম সুন্দর করে বসা মালকে, তাহলে চেয়ার নিয়ে কখন যেন উল্টে পড়ে যায় কে জানে। আরশ নুসরাতের গলার স্বর সরে নুসরাতকে ডাকলো। নুসরাত, আমার চোখ ব্যথা কেন? আর আমরা এখন কোথায়? নুসরাত কোমল স্বরে বলল, ভাইয়া, এখন আমরা দুজন কাজী অফিসে আছি। আরশ বুঝলো না কেন তারা কাজী অফিসে আসছে। সে তো বাসা থেকে বের হয়েছিল অফিসে যাওয়ার জন্য। তারপর কি হয়েছিল? মাথায় চাপ দিতেই ঝাপসা ঝাপসা সব কিছু ভাসলো। কোনো কিছু স্পষ্ট চোখে ভাসলো না। নুসরাত, আমার চোখে কি ব্যথা? ওটা খোল। ভাই, আমি প্রমিস করেছিলাম না আপনি না বললে আপনার সামনে আসবো না, তাই চোখে পট্টি বেঁধে এই পট্টিটা বেঁধে দিয়েছি যাতে আপনি আর আমার এই অসুন্দর মুখখানা দেখতে না পারেন। ভালো করেছি না ভাইয়া? আরশের মাথায় আসলো এখানে নিশ্চয়ই কোনো গোলমাল পাকিয়েছে নুসরাত। নুসরাতকে আদেশের স্বরে বলল, ব্যথা, ওটা খোল। আমি বলছি এখন আমার চোখ খোল। ইরহামরে চোখের পট্টিটা খোল। ইরহাম খুলে দিল চোখে বাঁধা কাপড়। প্রথমে চোখ খুলতেই সবকিছু ঝাপসা ভাসলো আরশের চোখের সামনে। আলো সয়ে যেতেই আরশ চারিদিকে চোখ ঘুরিয়ে তাকালো। জায়ান, ইরহাম আর আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে। আরশের ভ্রু কুঁচকে গেল, এরা এখানে কেন? নিজের হাত নাড়াতেই বুঝতে পারলো হাত শক্ত করে বাঁধা চেয়ারের সাথে। রেখেছিস কেন চেয়ারের সাথে? আর কাজী অফিসে আমরা কি করছে? নুসরাত ঠোঁট বাঁকিয়ে হাসলো। আপনার মতো গন্ডারকে আটকানোর জন্য চেয়ারে বাঁধা হয়েছে। কাজী অফিসে আমার কাজ কি যে তুই আমাকে এখানে বেঁধে রেখেছিস? আর গন্ডার কাকে বলছিস? আপনাকে দিয়ে তো সব কাজ হবে, আপনি তো মেইন। আপনাকে ছাড়া কোনো কাজই সম্পন্ন হবে না। আর আপনি তো শুধু এখানে চেয়ারের সাথে বাঁধা, আর কেউ না। তাহলে বুঝতে পারছে না কেন? আপনাকেই বলছি গন্ডার। মাহাদি আর ইনায়া এর মধ্যে এসে কাজী অফিসে ঢুকলো। আরশের সামনে দাঁড়াতেই আরো অবাক হয়ে তাকালো মাহাদির দিকে। এ আবার এখানে কি করছে? আরো অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোরা সবাই এখানে কি করছিস? মাহাদি বলল। আরশ বুঝলো ঘাপলা আছে এখানে। নুসরাতের দিকে তাকালো, যে মুখ শক্ত করে বসে আছে সামনের দিকে তাকিয়ে। আরশ মাহাদির দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, মাদি, আমার হাত চেয়ার থেকে ছুটিয়ে দে। কি শক্ত করে বেঁধে রেখেছে, আমার হাতে ব্যথা হয়ে গিয়েছে। মাহাদি হালকা হেসে হাত অপরাধীর মতো উপরের দিকে তুলল। আরশ জায়ানের দিকে তাকালো। জায়ান দুপাশে মাথা নাড়ালো। ইরহামের দিকে তাকাতেই ইরহাম বলল, ভাই, আমার দিকে তাকাবেন না। আমি আপনার মতো এক অসহায় প্রাণী। আমি যদি আপনাকে এখন ছাড়িয়ে দেই তাহলে এই শাকচুন্নিটা আমার ঘাড় মটকাবে। আই অ্যাম সরি ছোট ভাইয়া, মাফ করে দিবেন আমাকে। আপনাকে সহ্য করতে পারলাম না। ইনায়ের দিকে তাকালো। সে আগে থেকেই মাথা নাড়িয়ে না করছে আরশকে। এবার নাহিদের দিকে তাকাতেই নাহিদ উৎফুল্ল গলায় বলল। আরশ হালকা হাসলো। নাহিদ এসে আরশের চেয়ারের সাথে বাঁধা দড়ি ছোটাতে যাবে, নুসরাত চিৎকার করে উঠল, এই এই, একদম দড়িতে ধরবি না। কত কষ্ট করে এই মোটা প্রোডাক্টকে আমরা এখানে বেঁধেছি জানিস তুই? তাই ছবি না বলছি। মোটা প্রোডাক্ট আমার সম্পত্তি, তুই হাত লাগাবি না আমার সম্পত্তিকে। নাহিদ শুনল না, পায়ের কাছের দড়ি ছোটাতে গেল। নুসরাত বলল, আর যদি আমি একে বিয়ে করি তাহলে তোকে 5খানা বাইক কিনে দিব। তুই জানিস এবারে প্রচুর ধনী, বলতে পারিস মিলিয়নিয়ার।
সৈয়দ বাড়ির বড়লোক পুরুষ, আমি বিয়ে করে সব টাকা আমার, আর আমার টাকা মানে তো সব তোর। তাই সুযোগ মিস করিস না রাহিদ, সুযোগ একবার আসে, বারবার না। 100% সত্যি, তুই বিশ্বাস রাখতে পারিস আমার উপর। নাহিদ আরুষের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো। আরুষ দাঁতে দাঁত চেপে একবার চাইলো তার নুসরাতকে ইচ্ছে মতো কতটা থাপড়াতে ইচ্ছে করছে, হাত বাঁধার জন্য শুধু কিছু করতে পারছে না। চোখ বন্ধ করে আরুষ জোরে শ্বাস নিল। নাহিদ প্রচুর ব্যথিত গলায় বলল। নাহিদ নিজে নিজেকে জিজ্ঞেস করল, তারপর নিজে উত্তর দিল। আরুষ কিছু করতে না পেরে নুসরাতের দিকে রাগী চোখে তাকালো। নুসরাত আরুষের দিকে ফিরেও তাকালো না। মা, ছেলে কি এই বিয়েতে রাজি? ছেলে রাজি দিয়ে কি হবে? ছেলে রাজি না হলেও বিয়ে হবে, ছেলে রাজি হলেও বিয়ে হবে। ছেলে রাজি না হলে বিয়ে হবে কিভাবে? আরুষ গম্ভীর গলায় বলল। আমি বিয়েতে রাজি না। এই পুরুষ নির্যাতন করে বিয়ে করতে চাচ্ছে। কাজী সাহেব বললেন। তাহলে তো মা বিয়ে হবে না, ছেলে তো রাজি হচ্ছে না, এখন কি করব? নুসরাত ঠোঁট বাঁকিয়ে হাসলো। কাজী সাহেব, বর রাজি হলে তো বিয়ে হবে, আর বর রাজি হয়ে যাবে, চিন্তা করবেন না। কাজী সাহেব মাথা উপর নিচ নাড়লেন। নুসরাত এবার একটু শব্দ করে হাসলো। দাঁড়ান, আমার একটু গান গাইতে ইচ্ছে করছে, গানটা গেয়ে শোনাই আপনাদের। ইরহাম কিছু বলতে যাবে, নুসরাত চোখ রাঙালো। আমার গানের মাঝে কেউ ডিস্টার্ব করবে না, ভালো না লাগলে কান বন্ধ করে বসে থাকো। আমি আবার হবু জামাইকে গানটা শোনাতে চাই। নুসরাত গলা পরিষ্কার করে গান ধরলো। तू बन जा मेरे बच्चे का पापा, मैं बन जाऊंगी तेरी बच्ची का मम्मा। हे बॉय, हे फ्रांसी बॉय। ইরহাম নুসরাতকে থামিয়ে বলল। বোন, গানটার এভাবে করিস না, তুই গানটার ইজ্জত মেরে দিলি। এটা হেই বয় না, হেই গার্ল হবে। আমি ঠিকই গাচ্ছিলাম, দেখছিস তুই আমার গানটা বুঝতে পারছিস, তাহলে ভুল হবে কেন? ইরহাম নাককুচকে নুসরাতকে ভেঙচি ঘাটলো। নুসরাত ওসবে পাত্তা না দিয়ে পা তুলে চেয়ারে বসলো। মাহাদের দিকে তাকিয়ে বলল। ভাইয়া যা বলেছিলাম এনেছেন? নুসরাত কথা শেষ করার আগে আরুষ বলল। অনেক তামসা করেছিস, এবার আমার হাত পা তাড়াতাড়ি খুলে দে। তোর ঢং দেখছি অনেক, আমার কাজ আছে, তোদের নাটক দেখতে ইচ্ছে করছে না। নুসরাত এমন ভাব করল যেন আরুষের কথা শোনেনি। আরুষ নামক কোনো ব্যক্তি এখানে উপস্থিত আছে বলে সে জানে না, এরকম করল। মাহাদি নুসরাতের হাতে বন্দুক এনে দিল। নুসরাত বন্দুক নাড়াচাড়া করে দেখল, কাজী সাহেবের দিকে টার্গেট করলো, তারপর আরেকবার নাড়াচাড়া করলো। কাজী সাহেব হেসে বলল। মা, এটা দেখে মনে হচ্ছে তো বাচ্চাদের খেলনার বন্দুক। নুসরাত কথা বলল না। আরুষের দিকে এবার সরাসরি তাকালো, জিজ্ঞেস করলো। আর বিয়ে করবেন আমায়? আরুষের একই জবাব আসলো। আর এই খেলনার বন্দুক নড়াচড়া করে বন্ধ কর। তুই এটা দেখি আমাকে ভয় দেখাতে চাচ্ছিস? নুসরাত সাইকোদের মতো মাথা কাত করল। আরুষের চোখের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে পৈশাচিক হাসি হাসলো। কাজী সাহেব আরুষের কথা শুনে নিজেও হাসলেন। নুসরাত বন্দুক কাজী সাহেবের মাথার উপরে দিয়ে রেখে ট্রিগারে চেপে গুলি করল। একটুর জন্য কাজী সাহেবের মাথার খুলি উড়ে যায়নি। নুসরাত বন্দুক ধরে যেদিকে পারল সেদিকে একটা গুলি মারল। ইরহাম চিৎকার করে বলল। এই পাগলের হাত থেকে কেউ বন্দুক নেও, এর হাত ছাড়বো না। কখন আমাদের ভুলে গুলি করে উড়িয়ে দিবে। ভাই, আমি এখনো বিয়ে করিনি। বিয়ে করার আগে আমার বউকে বিধবা করে এই পৃথিবী থেকে আমি বিদায় নিতে চাই না। নুসরাত মাথার উপরে ছাদের দিকে আরেকটা গুলি করল। কাজী সাহেবের দিকে টেনে টেনে হেসে জিজ্ঞেস করল। কাজী সাহেব, বিশ্বাস হলো তো এটা আসল বন্দুক, কোনো খেলনার বন্দুক না? বিশ্বাস না হলে আমি আবার আপনার উপর ট্রাই করে দেখাতে পারি। বন্দুক কোলের উপরে রেখে নুসরাত নিজের পকেট থেকে মোবাইল বের করলো। মোবাইলের গ্যালারিতে ঢুকে আরুষের সামনে কিছু ছবি তুলে ধরলো। এগুলো তুই কই পাইলি? প্রমাণ জোগাড় করেছি। এগুলো এক কাজ করি, ফ্যামিলি গ্রুপে ছেড়ে দিই, আর আপনার রুবার কথাগুলো মিডিয়ায় ছেড়ে দিই, সেই রিচ অ্যান্ড ভিউ হবে, কি বলেন? আর আপনিও ভাইরাল হয়ে যাবেন। আরুষ নুসরাতের দিকে লাল চোখ বানিয়ে তাকিয়ে রইল। নুসরাত শব্দ করে হাসলো। বড়াবুকে আপনি যে সিগারেট খান সেটা ওনার হোয়াটসঅ্যাপে ইনবক্সে পাঠিয়ে দিই, প্রমাণ হিসেবে আপনার একটা ছবিও সিগারেট খাওয়া অবস্থায় আমার কাছে আছে। আরুষ হাত ছোটানোর চেষ্টা করলো। নুসরাত এক ঠোঁট উপরে তুলে আরুষকে তাচ্ছিল্য করে হাসলো। নড়াচড়ার চেষ্টা করবেন না, চেষ্টা করলে আপনি ব্যথা পাবেন। নুসরাত মুখ দিয়ে চুকচুক শব্দ করে বলল।
আমাকে থাপ্পড় মারতে ইচ্ছে করছে আপনার? যে মুখ দিয়ে কথা বলছি ওই মুখ ভেঙে দিতে ইচ্ছে করছে, তাই না? আমারও গতকাল রাতে ইচ্ছে করছিল আপনার মুখ থাপড়ে নকশা বদলে দেওয়ার, কিন্তু বড় ভাই তাই কষ্ট করে হাতটাকে সামলেছি আমি। আরুষ চিৎকার করে উঠল, এই মহিলা আমাকে জোর করে বিয়ে করছে, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং দেখছিস? মাহাদি, আমি বলছি আমার হাত খুলে দে। আমি তোদের কিচ্ছু করবো না, শুধু এটাকে দুটো থাপ্পড় মারবো। মাহাদি অসহায় মুখ বানিয়ে বলল। আরও সবার দিকে অসহায় চোখে তাকালো। সবার এক কথা, তাদের কিছু না কিছু জিনিস নুসরাতের কাছে আছে, তার কথা না শুনলে সে সব কিছু ভাইরাল করে দেবে। আরশ ভাইয়া কেউ নেই আপনাকে বাঁচানোর জন্য, এবার বিয়ে করে নিন আমাকে, আমি আপনাকে এখান থেকে বাঁচাবো বিয়েটা করে নিলেই। আরশ নুসরাতের দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, পারবো। তোকে আমি বিয়ে করতে যাবো কোন দুঃখে? আমি জীবনও তোকে বিয়ে করবো না। এ দেহে প্রাণ থাকতে তো কখনো নাই। ভাই আপনি বাংলা সিনেমার আগে ডায়লগগুলো দিচ্ছেন কেন? কি যেন ডায়লগগুলো ছিল, শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না। আচ্ছা যাই হোক, গতকাল রাতে আপনি আমাকে বলেছিলেন না আমাকে কে বিয়ে করবে, আমার চেহারা ভালো না মন ভালো না, তাই আমি ভাবলাম বিয়ে যখন কেউ করবেই না তখন আপনাকেই করে নিই বিয়েটা। ভালো না জিনিসটা? আপনি এত অ্যাডভাইস দিলেন, আপনার অ্যাডভাইস আপনার উপর প্রয়োগ করলাম আমি। এতক্ষণ ধরে তোর বক বক শুনছি, এখন ঝটপট কবুল বল আর এসব কেচ্ছা শেষ কর ভাই। আরশ মুখ গম্ভীর করে ফেললো। নুসরাত বুঝলো এভাবে হবে না। ইরহাম, রেজিস্ট্রি পেপার নিয়ে আয়, কি করবি? রেজিস্ট্রি করব। কিন্তু ভাইয়ার সিগনেচার ছাড়া রেজিস্ট্রি হবে কিভাবে? কেন আগের যুগে সিগনেচার ছাড়া বিয়ে হতো না? হ্যাঁ হতো তো। ওইভাবে হবে, যা কালি নিয়ে আয়, ভাইয়ার হাতে ছাপ বসিয়ে দেব। ইরহাম পাশের দোকান থেকে দৌড়ে গিয়ে খুঁজে কালি নিয়ে আসলো। আরশ তার মুঠ করে রাখলো, হাত মুঠ করে রাখলো শক্ত করে, কিন্তু জায়ান মুঠো থেকে আঙ্গুল বের করে আনলো। নাহিদ কালির মধ্যে আরশের বুড়ো আঙ্গুল চেপে ধরে সেটা নিয়ে গিয়ে রেজিস্টারে বসালো। নুসরাত হাফ ছাড়লো, পা তুলে বসে নিজেও আঙ্গুলের ছাপ দিল। এবার ঝটপট কবুল বলে ফেলতো বাবা। আরশ মুখে কুলুপ এঁটে বসে থাকলো। নুসরাত ফ্যামিলি গ্রুপে ঢুকে আরশের সব ছবি যা যা প্রমাণ হিসেবে ছিল, ডায়নার সাথে রেস্টুরেন্টে খাওয়ার, রুবার সাথে কথা বলার, সিগারেট খাওয়ার, কোনো এক হোটেলের সামনের পকেটে হাত দিয়ে তোলা ছবি ছেড়ে দিল। আরশ চিৎকার করে বলল, ডোন্ট ডু দিস, আমি বিয়ে করবো, ডিলিট করো ওটা। নুসরাত মুখ দিয়ে চুকচুক শব্দ করে বলল। ইস ভাইয়া, ফ্যামিলি গ্রুপে ছেড়ে দিয়েছি। কাজী সাহেব বিড়বিড় করলেন, কি যুগ আসলো রে বাবা, মেয়েরা ছেলেদের জোর করে বেঁধে বিয়ে করছে। এত জীবন দেখলাম ছেলেরা জোর করে বিয়ে করছে, আর এখানে দেখি তার উল্টো হচ্ছে। এটা মেয়ে নাকি গুন্টি? ছেলেটার জন্য কষ্ট হচ্ছে। নুসরাত ঠোঁট কামড়ে হাসলো। কাজী সাহেবের দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই তিনি মুখ বন্ধ করে নিলেন। ভাইয়া ঝটপট কবুল বলুন, আর আমিও ঝটপট ছবিগুলো ডিলিট করে দিচ্ছি। বাবু শুরু করো তো কবুল বলা। আর ইরহাম ক্যামেরা অন কর, আমার ভবিষ্যৎ প্রজন্ম বাবা মায়ের বিয়ের ফটো দেখবে না, তা কি করে হয়? কয়েকটা ভিডিও করিস আর ছবিও তুলিস, অ্যালবাম করে রাখবো। আরশ চিৎকার করে কবুল বলল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলল। নুসরাতকে বলতে বলা হলেও নুসরাত মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে একসাথে 3 বার কবুল বলল। আর ওইদিকে ইরহাম নুসরাত আর আরশের বিয়ের ভিডিও করছে। আর নুসরাত যেগুলো ফটো ফ্যামিলি গ্রুপে ছেড়েছিল তা ডিলিট ফর এভরিওয়ান করছে। নাহিদ বলল, আমার কান্না আসে না, কান্না করতে হবেই। নুসরাত এমনি হু হু করে কান্না করলো। চোখ নিয়ে ঘষল নাহিদের বুকের কাছের কাপড়ে। বলছে আর কান্না করতে হবে। কাজী অদ্ভুত চোখে নুসরাতের দিকে তাকিয়ে দোয়া পড়তে শুরু করলেন। নুসরাত পা থামিয়ে সুন্দর করে বসলো। নুসরাত পা নামিয়ে সুন্দর করে বসলো। দোয়া পড়া শেষে আরশকে আবার চোখে পট্টি মেরে দিল। কাজী সাহেব বিড়বিড় করলেন, সারা জীবন দেখলাম মেয়েকে কিডন্যাপ করে এনে ছেলেরা বিয়ে করে, আর এখানে দেখি ছেলেকে কিডন্যাপ করে এনে মেয়ে বিয়ে করছে। কি যুগ আসলো রে বাবা। আমি নুসরাত নাসির, সবাই যা করে আমি তার উল্টোটা করি। ওনার সাথে আমায় মিলাবেন না কাজী সাহেব। কাজী সাহেব মুখে কুলু পাটলেন। নুসরাত উঠে দাঁড়ালো আর মোড়া ভেঙে বলল, বিয়ে যে পড়িয়েছেন তার টাকা ওনার কাছ থেকে, আমার স্বামীর কাছ থেকে নিয়ে নেবেন। তাহলে আজ আসি কাজী সাহেব। আর একটা কাজ করবেন, আমার এখান থেকে যাওয়ার ঠিক 10 মিনিট পর ওনার হাতের বাঁধনটা খুলে দিবেন। যে যার বাড়ি গিয়ে সহি সালামত পৌঁছাক,
তারপর ওনাকে ছেড়ে দিবেন। এর আগে যদি তার হাত পা খুলে দেন তাহলে এই বন্দুক দিয়ে আপনার মাথা ঝাঁঝরা করে দেব। নুসরাত যাওয়ার আগে ঝুঁকলো আরশের দিকে, কানে কানে বলল, অপমান করেছিলি না, এবার তার শোধ এক এক করে নেব আমি। এক একটা কথার জন্য এক একটা শাস্তি দিব। বি রেডি ফর ইয়োর পানিশমেন্ট মিস্টার আরশ। নুসরাত, ইরহাম, জায়ান, মাহাদি, ইনায়া বের হয়ে গেল কাজী অফিস থেকে। আরশ বলল, কাজী সাহেব, আমার হাত খুলে দিন। আমি আপনাকে বিয়ে পড়ানোর জন্য যত টাকা পেয়েছি। বাবা, একটা কথা আছে না, নিজে বাঁচলে বাপের নাম। আপনার আর আমার অবস্থা সেরকম। আপনার মতো রূপপুষ্ট একজন মানুষকে বেঁধে রেখে বিয়ে করে নিল, সেখানে আমি কোন ক্ষেতের মোলা? আমাকে বন্দুক মেরে উড়িয়ে দিবে টাইমের আগে আপনাকে ছেড়ে দিলে। তাই বাবা চুপচাপ বসে নিজের চুপচাপ বসে থেকে নিজের জান রক্ষা কর, আর আমার জানো আমাকে হেফাজত করতে দাও। গতকাল রাতে ঝড় আর সাথে বৃষ্টি হওয়ার প্রকৃতির অবস্থা খুবই খারাপ। অতিরিক্ত বৃষ্টির কারণে শীত পড়েছে অনেক বেশি। ইসরাত এক হাত অন্য হাতের সাথে ঘর্ষণ করে হাত গরম করতে চাইল, তবুও মনে হলো শীত কমেনি। গলায় স্কার্ফ পেঁচিয়ে শরীরে গরম কাপড় জড়ালো, পায়ে বুট পরে মাথায় ওড়না পেঁচিয়ে ক্যাব বুক করলো। প্রয়োজনীয় সব জিনিস পকেটে পুরে ইসরাত অ্যাপার্টমেন্ট লক করে বের হয়ে গেল। গুড মর্নিং ক্যামেলিয়া। ক্যামেলিয়া, ইটস নট ইজ রাইট, ইটস ইসরাত। হাউ আর ইউ? নো, ওটা বলেননি আপনি। আপনি বলেছেন ইজ রাইট। ইসরাত শ্বাস ফেলল। তার নামের 13টা বাজিয়ে দিয়েছে ক্যামেলিয়া। ক্যামেলিয়া তার স্বামীকে আনতে গেল ইসরাতের সাথে পরিচয় করানোর জন্য। লিও স্ত্রীকে বোঝানোর জন্য বলল, বেবি, এখন কাস্টমার আছে, পরে গিয়ে পরিচিত হব। এখন আমার অনেক কাজ। ক্যামেলিয়া লিওয়ের কথা শুনল না। তার কথা সে এখন বলেছে, মানে এখনই যেতে হবে। শোনো, খাবার সার্ভ করে এসে পরিচিত হব। ক্যামেলিয়া গাল ফুলালো। লিও খাবারের ডিশগুলো হাতে নিয়ে ক্যামেলিয়ার গালে চুমু খেয়ে কিচেন থেকে বের হয়ে গেল। খাবার সার্ভ করে আসলো ইসরাতের সাথে পরিচিত হতে। ইসরাতের সাথে পরিচিত হওয়ার আগে লিও ফানি জোক শোনালো ইসরাতকে। ইসরাত হালকা হালকা কিন্তু ক্যামেলিয়া হেসে গড়াগড়ি খেল। লিও এবং ক্যামেলিয়া এই দম্পতিকে ইসরাতের কাছে মনে হলো প্রচুর আন্তরিক, কারণ 2 দিনের পরিচয়ে তারা ইসরাতের সাথে এভাবে মিশেছে যেন তাদের অনেক পুরনো সম্পর্ক। ক্যামেলিয়া ছটফটে বলল। লিও চিন্তিত হয়ে বলল, কিন্তু কাস্টমার তো ব্রেক টাইমে এখানে আসবে খাবার খাওয়ার জন্য। ক্যামেলিয়া স্বামীর উপরে বিরক্ত হয়ে বলল, আরে বেবি, রাগ করছে কেন? আমি কি বলছি যাব না? তোমার থেকে ইম্পর্ট্যান্ট আমার কাছে আর কিছু না। চলো চলো, একদিন রেস্টুরেন্টে অফ থাকলে কিচ্ছু হবে না। ক্যামেলিয়া হেসে স্বামীকে জড়িয়ে ধরে গালে চুমু খেল। ইসরাত চোখ অন্যদিকে ফিরিয়ে নিল। লজ্জা শরম নেই এই মেয়ের। আবার তার মাথায় আসলো এটা তো নর্মাল বিষয়, এরা তো রাস্তায় দাঁড়িয়ে লিপকিস পর্যন্ত করে। সৈয়দ বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে। নুসরাত মাথা নিচু করে চুপচাপ ড্রয়িং রুমে থেকে চলে যেতে চাইল, হেলাল সাহেব ডেকে উঠলেন। নুসরাতের চোয়াল ছুলে পড়ল। এখন আবার ডাকছেন কেন? নুসরাতের হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। মনে মনে দোয়া ইউনুস পড়ে হেলাল সাহেবের সামনে এসে দাঁড়ালো। আরস তোমার সাথে কি করেছে? নুসরাতের ভ্রু কুঁচকে গেল। আরশ তার সাথে কি করবে? সে তো করেছে আরশের সাথে কত কিছু। কপালে ভাঁজ ফেলে ড্রয়িং রুমের চারিদিকে তাকালো। সবার মুখেই থমথমে মুখ দেখে বোঝা যাচ্ছে বিরাট কিছুর ঘটেছে। নুসরাত মেহেরুন্নেসারের দিকে তাকালো। মেহেরুন্নেসা শাড়ির কোণ দিয়ে চোখ মুছলেন। নুসরাতকে তার দিকে তাকাতে দেখে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলেন, কি? নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে কিছু না বলল। হেলাল সাহেব উত্তরের আশায় নুসরাতের মুখের দিকে তাকিয়ে আছেন। মেহেরুন্নেসা নাক টানতে টানতে বললেন, ও কি কইব? ও কি কিছু কইতে পারবো এখন? তোমার পোলা ওরে কিডন্যাপ করে নিয়ে গেছে, নিজের মুখে কইতে ওর কষ্ট হইব না?
নুসরাত বুঝলো মেহেরুন্নেসা বাড়িতে আরেকটা গন্ডগোল পাকিয়েছেন। ভালোই হয়েছে গন্ডগোল পাকানোয়, তার জন্য ভালো, তার কাজ সহজ হয়ে গেল। সেকেন্ডের মধ্যে নুসরাত নিজের মুখ কাদো কাদো করে দু হাত মেলে জড়িয়ে ধরল মেহেরুন্নেসাকে। কানে কানে জিজ্ঞেস করলো, কি বলেছো দাদা? মেহেরুন্নেসার শাড়ির কোনা দিয়ে মুখের এক পাশে ঢেকে বললেন। কইছি তোরে কিডন্যাপ কইরা নিয়ে গেছে। নুসরাত হাসলো ঠোঁট বাঁকিয়ে। মেহেরুন্নেসার গলা জড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করলো। চোখ চেপে ধরে রাখলো মেহেরুন্নেসার কাঁধে। নুসরাতের ঠোঁটে হাসি, কিন্তু মুখ দিয়ে হু হু করে কান্না করার মতো করলো, যা শুনতে করুণ শোনালো। 5 মিনিট পর আরুষ বাড়িতে আসলো। নুসরাতকে কান্না করতে দেখে ভ্রু কুঁচকে তাকালো। আরুষকে খেয়াল করতেই হেলাল সাহেব তেড়ে গেলেন আরুষের দিকে। ইরহাম এসে হেলাল সাহেবকে পেছন থেকে ঝাপটে ধরলেন। আচ্ছা, তুই আমাকে বললে তোর বিয়ে দিয়ে দিতাম না ওর সাথে? তুই কুকুর বাচ্চা জোর করে বিয়ে করছিস কেন? গুন্ডা হয়েছিস তুই? আরুষের মনে হলো তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। হেলাল সাহেবের দিক থেকে চোখ ফিরিয়ে সবার দিকে তাকালো। বাড়ির সবাই তার দিকে রুষ্ট চোখে তাকিয়ে আছেন। শুধুমাত্র নাজমিন বেগম তার দিকে না তাকিয়ে নুসরাতের দিকে খ্যাপা বাঘিনীর মতো তাকিয়ে আছেন। তোকে বলেছিলাম তোর কোনো পছন্দ থাকলে বলতি, তুই তো বললি পছন্দ আছে। আমি তো তোর পছন্দের কথা মেনে নিয়েছি, তাহলে তুই তুলে নিয়ে বিয়ে করতে গেলি কেন? রাম ছাগলের বাচ্চা, তোকে কি বিয়ে দিব না বলেছি আমরা? আরুষ কিছু বলতে যাবে, হেলাল সাহেব বললেন, চুপ আর একটা কথা না। বিয়ে করেছো জোর করে, খুব ভালো কাজ করেছো। এখন যা করার আমরা করব, তুমি শুধু চুপচাপ আমাদের কথা শুনবে। আরুষ দাঁতের দাঁত পিষে কটমট শব্দ করল। নুসরাতের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো। নুসরাত মেহেরুন্নেসার কাঁধ থেকে মাথা তুলে আরুষের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আরুষকে বুড়ো আঙ্গুল দেখালো, তারপর মিডল ফিঙ্গার দেখালো। ঠোঁট উপরের দিকে তুলে মিচকে শয়তানের মতো হাসলো। নুসরতের বাচ্চা, তোকে আমি ছাড়বো না। হেলাল সাহেব নুসরাতের দিকে তাকাতেই নুসরাত নাকা কান্না জুড়ে দিল। আরুষ রাগে এক হাত দিয়ে অন্য হাতে চিমটি কাটল, না হলে রাগ সামলানো মুশকিল হবে। হেলাল সাহেব আরুষের ধমকে উঠলেন, এত বড় কাজ করে তোর হয়নি, আবার ওকে ধমকাচ্ছিস? তোর লজ্জা করছে না? এই চোখ নামা নিচের দিকে, নুসরাতের দিকে এভাবে তাকাবি না। হেলাল সাহেব আরুষকে ধমকে উঠলেন। আমি ভিকটিম, তোমরা কেউ কেন বিশ্বাস করছে না? ও আমায় জোর করে বিয়ে করছে, আমি বিয়ে করিনি ওকে। তোমরা ভিকটিমকে অপরাধী ভাবছ, আর অপরাধীকে ভিকটিম ভাবছ। আমাকে সহানুভূতি না দেখিয়ে ওকে সহানুভূতি দেখাচ্ছ। চিৎকার করে বলল। নুসরাত হু হু করে কান্নার সাউন্ড আরও বাড়িয়ে দিল। আরও সাহা হয়ে গেল এর অভিনয় দেখে। চোখ দিয়ে টপাটপ পানি পড়ছে। চোখে পানি আনলো কিভাবে এটা? আরুষ নুসরাতের দিকে হা হয়ে তাকালো। লিপি বেগম এবার মুখ খুললেন। আর ও তোমাকে বিয়ে করবে কিভাবে? তুই আমাদের বোকা পেয়েছিস? তোকে জোর করে ও বিয়ে করবে কিভাবে? আমাকে বুঝা। আরশ, মিথ্যা বললে গুছিয়ে বল। আরুষের রাগে নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে হলো। সবাই মিথ্যা কথা বিশ্বাস করে বসে আছে কেন? হেলাল সাহেব বললেন, হয়েছে, আর নাটক করতে হবে না। আমরা বুঝতে পারছি কে ভিকটিম আর কে অপরাধী। এবার মেন পয়েন্টে আসি। বিয়ে করে নিয়েছো, ভালো কথা। একদিন করার ছিল, আজ করে নিয়েছো, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের জানিয়ে বিয়ে করলে আমরা কি মাথা দিতাম? তোমাদের ভাইদের কোনো ইচ্ছা আমরা অপূর্ণ রেখেছি এই পর্যন্ত? সব পূরণ করেছি, তাহলে এটাও পূরণ করতাম। এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন ছিল না। বিয়ে করে নিয়েছো বলে এখন তো আর বাড়ি থেকে বের করে দিতে পারি না। যাও যাও, যে যার রুমে যাও। আমি এদের নিয়ে ভেবে জানাবো কি করা যায় এদের। একজন থেকে আরেকজন 2 কোটি উপরে, একজন থেকে আরেকজন 2 কাঠি উপরে। আর এসব ভালো লাগছে না, প্রতিদিন তোমাদের ঢং, শরীর খারাপ করছে। নুসরাত নিজের কান্না থামিয়ে উঠে দাঁড়ালো। এমনভাবে হাঁটলো যেন কেউ ধাক্কা দিলে উল্টে পড়ে যাবে। সে প্রচুর শোকাহত আরুষের এই অদ্ভুত আচরণের জন্য। আরুষের পাশ কাটিয়ে যাওয়ার সময় চোখের কোণে জমায়িত পানি বুড়ো আঙ্গুল দিয়ে এমনভাবে মুছলো যেন এটা উড়িয়ে ফেলেছে। আরুষের কানে তার কথা যায় এমনভাবে বলল, কি যেন বলেছিলেন? মুখের মতো মন ও কালো। এরকমই কিছু বলেছিলেন। হোয়াট এভার, যাই বলেন, এখন থেকে ওই মন কালোর বহিঃপ্রকাশ ঘটবে। ওয়েট অ্যান্ড ওয়াচ ব্রো। আপনার জীবন যদি তেনা তেনা না করে ছাড়িয়ে আমার নাম বদলে দিবেন মিস্টার আরশ হেলাল।
নুসরাত গা জ্বালানো কথা বলে হাসলো, মুখ দিয়ে চোখ চোখ শব্দ করলো। আমাকে মারতে ইচ্ছে করছে। উফ, মারতে পারবেন? আপনার হাত পা তো বাঁধা, মারবেন কি করে? শালার ভদ্রতা। বাগাতেল গার্ডেন প্যারিসের একটি ঐতিহাসিক এবং সুন্দর বাগান, যা বাগাতেল প্রাসাদের পাশে অবস্থিত। এটি বুটশতভদ পার্কের মধ্যে এবং প্যারিসের পশ্চিম অংশে অবস্থিত। বাগাতেল গার্ডেনটি তার সুবিন্যস্ত ফুলের বাগান, সজ্জিত লন এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের রোজের গাছ রয়েছে, যার মধ্যে 10,000-এরও বেশি রোজ ফুলের জাত রয়েছে। লিলি, ল্যাভেন্ডার, সিজনাল। এই বাগানে ঋতুভিত্তিক ফুলের সমাহার দেখা যায়, যেমন টিউলিপ, পপি এবং অন্যান্য রঙিন ফুল। বাগানে বিভিন্ন প্রকারের বৃক্ষ এবং ঝোপঝাড় রয়েছে, যা সবুজ পরিবেশের সৃষ্টি করে। ছোট ছোট রাস্তা, পাথরের পথ এবং বনভূমি দিয়ে ঘুরে বেড়ানোর জন্য সুদৃশ্য এলাকা রয়েছে। বাগাতেল বাগানটিতে বেশ কয়েকটি ছোট পুকুর এবং ঝর্ণা রয়েছে, যা পার্কের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। এই বাগানের মধ্যে একটি ছোট প্রাসাদ রয়েছে, যা 1800 শতকের নব্য ক্লাসিক্যাল আর্কিটেকচারের তৈরি। প্রাসাদটি একটি বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে এবং একসময় এটি রাজার সময় কাটানোর স্থান ছিল। বাগাতেল গার্ডেনে বছরে একাধিক ফুলের প্রদর্শনী আয়োজন করা হয়, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো রোজ ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল মে মাসের শেষ সপ্তাহে থেকে শুরু হয়, জুন মাসের প্রথম সপ্তাহে গিয়ে শেষ হয়। এখানে বিভিন্ন ধরনের ফুলের প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাগানটিতে হাঁটার জন্য অনেক সুন্দর পথ রয়েছে, যেখানে আপনি শান্তভাবে সময় কাটাতে পারেন। বাগাতেল গার্ডেন তার শান্ত সবুজ পরিবেশ এবং অসংখ্য ফুলের কারণে প্যারিসে একটি জনপ্রিয় স্থান। ক্যামেলিয়া এতক্ষণ ধরে বাগাতেল গার্ডেন সম্পর্কে ইসরাতকে জানাচ্ছিল। ইসরাত একজন নীরব শ্রোতা হিসেবে ক্যামেলিয়ার কাছ থেকে বাগাতেল গার্ডেন সম্পর্কে শুনছিল। ক্যামেলিয়ার কথার মাঝখানে কোনো কথা বলল না। ক্যামেলিয়া ইসরাতের মতো এমন নীরব শ্রোতা পেয়ে প্রচুর খুশি, তা তার হাসি হাসি মুখ দেখে বোঝা যাচ্ছে। ক্যামেলিয়া রাস্তার মাঝখানে হাঁটছে, এক পাশে লিও ক্যামেলিয়ার হাত ধরে হাঁটছে, আর আরেক পাশে ক্যামেলিয়ার হাত ধরে ইসরাত হাঁটছে। ইসরাত যে পাশ দিয়ে হাঁটছিল, ওই পাশ দিয়ে লোকজন চলাচল করছিল। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় একজন লোকের সাথে ইসরাতের ধাক্কা লাগলো। ইসরাত পেছন ফিরে তাকালো, লোকটির দিকে না তাকিয়ে চোখ নিচের দিকে রেখে বলল, আই এম সরি মিস্টার। ইসরাত চোখ উপরে তুলে তাকাতে ইসরাত অবাক হয়ে গেল। ইসরাতের মতো ওপাশের ব্যক্তিটিও ইসরাতকে এখানে দেখে সমানভাবে অবাক হলো। ইসরাত নিজের অবাকতা নিজের ভেতরে রেখে আবার সরি বলল লোকটিকে। এমন আচরণ করলো লোকটিকে এসে জীবনেও দেখেনি, ওনাকেই প্রথম দেখেছে। ইসরাতের দিকে অবাক হয়ে তাকালো জাইন। ইসরাত এখানে কিভাবে আসলো? মনের প্রশ্ন আসলেও মুখে জিজ্ঞেস করার পূর্বেই ইসরাতের থেকে খাটো একটি মেয়ে এসে ইসরাতের বাহু ধরে টেনে নিয়ে গেল। জাইনের নাম ধরে পেছন থেকে একটি মেয়ে ডেকে উঠল, মিস্টার জায়েন, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন। আসছি ম্যাম। জাইন মেয়েটার দিকে যেতে নিয়ে পেছনে ফিরে বারবার ইসরাতের দিকে তাকালো। মনের ভেতরে প্রশ্ন উকিঝুঁকি দিল, ইসরাত এখানে কি করছে? কিন্তু ইসরাত জাইনের দিকে দ্বিতীয়বার ফিরে তাকালো না। ফিরে তাকালে দেখতে পেত এক সুদর্শন যুবক তার পানে দৃষ্টি দিয়ে আছে। ইসরাতের এসবে কোনো ধ্যান নেই। সে হেসে হেসে ক্যামেলিয়ার সাথে কথা বলতে ব্যস্ত। দাঁড়া, আমার কথা আছে তোর সাথে। নুসরাতকে রুমে দরজা লাগাতে দেখে আরো চিৎকার করে বলল, দরজা লাগাবি না, হাত ভেঙে দিব দরজা লাগালে। বলছেন কথা আছে তোর সাথে। আরো চিৎকার করে নুসরাতকে শাসালো। নুসরাত শুনতে পেল, তারপরও মুখ গম্ভীর করে রুমের দরজা আরশের মুখের উপরে ঠাস করে লাগিয়ে দিল। আরশ হাত মুঠো করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, দাঁতে দাঁত চেপে কটমট শব্দ করলো, বড় বড় পা ফেলে নিচের রুমে প্রবেশ করলো। রুমের দরজা ঠাস করে লাগালো। নুসরাতের উপরের রাগ দরজায় প্রকাশ করেছে। রুমে ঢুকে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে দৌড়ালো। শাওয়ার না নিলে মাথায় ঠান্ডা হবে না, তাই শাওয়ার নিতে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলে চোখ বন্ধ করে পানির নিচে দাঁড়িয়ে রইল। চোখের সামনে ভেসে উঠল গতকাল রাতে নিজের করা কাণ্ড কারখানা। রাগে ঘুষি মারল ওয়াশরুমের দেয়ালে। ঘুষি মেরে দেয়ালে নিজে হাতে ব্যথা পেল আরশ। দেয়ালে 2 হাত ভর দিয়ে চোখ খুলল। দেয়ালে ভর দেওয়ার জন্য কৃত্রিম জিম করা পেশিগুলো ফুলে উঠল। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে।
টোকা দিলেই মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হবে। আরশ আবার চোখ বন্ধ করে নিল। চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগে বিবাহ করা তার বিবাহিত স্ত্রীর মুখ, যে তার দিকে তাকিয়ে তার ছেলের হাসি হাসছে। শাওয়ার অফ করে আরশ 2 হাতের তালু দিয়ে মুখ থেকে পানি মুছে নিল। বাথটাবের উপরে বসে 2 হাতের মুঠোয় চুল চেপে ধরল। এত মাথা ব্যথা করছে কেন তার? সুন্দর নির্মল পরিবেশ, যেখানে চিন্তারা মানুষকে স্পর্শ করতে পারে না। জীবনের সকল চিন্তা একপাশে রেখে সেখানে কিছু সময়ের জন্য জীবনকে উপভোগ করা যায়। বাগাতেল গার্ডেনে এমন অহরহ মানুষ আছে যারা দৈনিক জীবনে অতিষ্ঠ হয়ে বাগাতেল গার্ডেনে এসেছে কিছুক্ষণ নিজের মস্তিষ্ককে শান্ত করার জন্য, নিজেকে ফুলের সমাহারের পাশে বিলিয়ে দেওয়ার জন্য। ইসরাত একদৃষ্টি ফুলের বাগানের দিকে তাকিয়ে কিছু চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ পর ফোনের শব্দে চিন্তার ব্যাঘাত ঘটল। ইসরাত অন্যমনস্ক ছিল, তাই ফোনের রিংটোনের শব্দে একটু কেঁপে উঠল। ফুলের দিকে থেকে চোখ ফিরিয়ে এনে মোবাইলের দিকে দৃষ্টি ফেলল। নুসরাত ভিডিও কল দিয়েছে। অলস ভঙ্গিতে ফোন ধরে সামনের ফুলের ঝুড়ির সাথে লাগিয়ে রাখলো। হ্যালো, আসসালামু আলাইকুম। নুসরাত সালাম টেনে টেনে করে ইসরাতের দিকে তাকালো। মুখ আজ অন্য দিনের তুলনায় গম্ভীর। ইসরাত কিছুটা অবাক হলো। নুসরাতের মুখ গম্ভীর, হাসি নেই। এটা হতেই পারে না। আজ কি সূর্য পশ্চিম দিকে উঠেছে? ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? মুখ ফাটা কলসির মতো বানিয়ে রেখেছিস কেন? নুসরাত শ্বাস ফেলল। তার কিছু ভালো লাগছে না। ছাদের দিকে চোখ রেখে হাফ ছাড়ল। ইসরাতের কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, তুই দেশে আসবি কবে? আমার একা একা ভালো লাগে না। এখন না, কয়েকদিন যাক, তারপর আসবো। ইসরাতের কাছে মনে হলো কিছু তো গন্ডগোল হয়েছে বাড়িতে, না হলে নুসরাত এতক্ষণ এত কথা বলতো, তাকে কথার বলার সুযোগই দিত না। ইসরাত আশপাশ কাটিয়ে একবার দেখলো ক্যামেলিয়া আর লিও আসছে কিনা, কিন্তু তাদের এখানে নামগন্ধ নেই। তারা গরম খাবার আনতে গিয়েছে এই ঠান্ডা পরিবেশে খাওয়ার জন্য। বাড়িতে কিছু হয়েছে? আরে না বোন, বাড়িতে কিছু হয়নি। আমি একটা কাজ করে ফেলেছি। ইসরাত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি? নুসরাত মুখ কাঁদো কাঁদো করে ইসরাতের দিকে তাকালো। ইসরাত উত্তর জানার জন্য নুসরাতের দৃষ্টিপানে তাকিয়ে আছে। নুসরাত কিছু বলার পূর্বেই ক্যামেলিয়া এসে ইসরাতকে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। এই তো কিছুক্ষণ হলো গেলে, এর মধ্যে মিস করা শুরু করেছো? ক্যামেলিয়া এত কথা বলতে দেখে নুসরাত বিরক্ত হলো। এত কথা বলছে কেন? নিজে কথা বলবে ঠিক আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষকে কথা বলার সুযোগ তো করে দিবে। ক্যামেলিয়া কথা বলতে বলতে ফলের ঝুড়ির দিকে চোখ গেল। ইসরাতের মতো দেখতে একটা মেয়ে কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকিয়ে আছে। ক্যামেলিয়া ইসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওহো, পরিচয় করাতেই ভুলে গিয়েছি। সি ইজ মাই সিস্টার নুসরাত। আর নুসরাত, আমি যেখানে কাজ করি সেখানে ওনার নাম ক্যামেলিয়া। ক্যামেলিয়া অমায়িক হেসে নুসরাতকে জিজ্ঞেস করলো, আই ফাইন, অ্যান্ড ইউ? ক্যামেলিয়া ইসরাতের দিকে তাকিয়ে বলল। ইসরাত হেসে জিজ্ঞেস করলো, ওহ রিয়েলি? নুসরাত নিজের কথা বলতে না পেরে বিরক্ত হলো। ইসরাতকে পরে কল দিবে বলে ফোন রেখে দিল। ইসরাতকে নিয়ে ক্যামেলিয়া জলাশয়ের আশপাশে গেল হাঁটার জন্য, সাথে ইসরাতকে সবকিছু ঘুরিয়ে দেখানোর জন্য। ক্যামেলিয়ার বয়স 32 হওয়ার পরও তাকে 18 বছরের যুবতীদের মতো মনে হয়। তার হাইট কম, তার উপর সে হাঁটু সমান ফ্রক পরায় দেখতে কিছুটা বাচ্চাদের মতো লাগে। ক্যামেলিয়ার পাশে ইসরাত দাঁড়ালে ইসরাতের কাছে নিজেকেই বয়স্ক মনে হয়। ইসরাত আশপাশ দেখছিল, তখন চোখ পড়ল জলাশয় থেকে কিছুটা দূরে জাইনের উপর, যে চুপচাপ চাদরের উপরে বসে আছে। তার সামনে শর্ট স্কার্ট পরা স্কিনি টি শার্ট পরে একটা মেয়ে বসে আছে, যে জাইনের সাথে কথা বলছে। আর জাইন মোবাইল দেখে মাথা নাড়িয়ে কিছুক্ষণ পর পর হ্যাঁ বা না করছে। ইসরাত চোখ ফিরিয়ে এনে ক্যামেলিয়ার দিকে তাকালো, যে ক্যামেরা দিয়ে টিউলিপ, লিলি, ক্যামেলিয়া ফুলের ফটো তুলছে। ইসরাত তার দিকে তাকাতেই ইসরাতের দিকে ক্যামেরা করে ক্যামেলিয়া তারও ফটো দু একটা তুলল। ক্যামেলিয়াকে ফটো তুলতে দেখে ইসরাত নিজের মুখ হাত দিয়ে ঢেকে ফেলল। ইসরাত মুখ ঢাকার আগেই ক্যামেলিয়া ফটো তুলতে পেরে হালকা হাসল। ইসরাত জাইনের দিক থেকে চোখ সরাতেই জাইন ইসরাতের দিকে তাকালো। 10 হাত ধরে বসে ইসরাতকে চিনতে তার মোটেও অসুবিধা হলো না।
ক্যামেলিয়া ফটো তোলা শেষে ইসরাতকে বগলদাবা করে নিয়ে অন্যদিকে চলে গেল। ইসরাত যেদিক দিয়ে গেল জাইন সেদিক দিয়ে তাকিয়ে রইল। ইসরাত বাগাতেল গার্ডেন থেকে ফিরে এসে নুসরাতকে ভিডিও কল দিল। নুসরাত কল ধরল না। ইসরাত ফোন সোফার উপরে রেখে রাতের রান্নার জন্য কিচেনে গেল। নুসরাত কল দেখলো এমনিতেই ব্যাক করবে। জাইন 7টার দিকে অ্যাপার্টমেন্টে আসলো। ইসরাত কিচেন থেকে দরজা খোলার আওয়াজ পেল, তারপরও এসে দেখে গেল না কে এসেছে। জাইন নিজের রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে এসে ড্রয়িং রুমে বসলো। কিচেনে ঠুকঠাক শব্দ হচ্ছিল ইসরাত রান্না করার জন্য। জাইন একবার কিচেনের দিকে তাকিয়ে আবার চুপচাপ বসে রইল। অস্বস্তি একপাশে ফেলে ইসরাতকে ডাক দিল। ইসরাত, ইসরাত। ইসরাত ডাক শুনে প্রত্যুত্তর করার প্রয়োজন বোধ করলো না। জাইন সোফা থেকে উঠে নিজে গিয়ে কিচেনের সামনে দাঁড়ালো। ইসরাত বুঝলো জাইন উঠে এসে তার পিছনেই দাঁড়িয়ে আছে, তবুও সে নিজের কাছে করা জারি রাখলো। ডাক দিচ্ছি শুনতে পাচ্ছ না? উত্তর দিচ্ছ না কেন? ইসরাত টমেটো কাটতে কাটতে বলল। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিনি। জাইন ঠান্ডা মাথার মানুষ, এসব ছোটোখাটো কথায় সে রাগ করে না। ইসরাতের নির্লিপ্ত কথা গিলে নিল চুপচাপ নিজের ভেতর। ইসরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে ও জিজ্ঞেস করলো, আজ বাইরে যাদের সাথে গিয়েছিলে তাদের তুমি জানো? ইসরাত টমেটোর স্লাইস মুখে ঢুকিয়ে বলল। আপনাকে বলতে ইচ্ছুক নই। জাইন বিরক্তির দৃষ্টি ইসরাতের দিকে তাকালো। একটা সিম্পল প্রশ্নের সিম্পল উত্তর দিয়ে দিলেই হয়, এত কুল হওয়ার কি দরকার? ইসরাত টমেটোর স্লাইস মুখে ঢুকিয়ে জাইনকে দরজার সামনে থেকে সরতে বলল। জাইন সরল না, ঘাড় তেরার মতো দাঁড়িয়ে রইল। তার প্রশ্নের উত্তর দেয়নি, সেও এখন এখান থেকে সরবে না। ইসরাত জাইনের মুখের ভাবমূর্তি দেখে বুঝলো এখান থেকে সরবে না। জাইনের পাশ কাটিয়ে যেতে হলে তার শরীরের সাথে স্পর্শ লাগবে। ইসরাতের কি করার? সরবে না যখন তখন গায়ের সাথে গা লাগিয়ে পাশ কাটাতেই হবে। ইসরাত দরজার পাশে পিঠ থেকে আলগোছে বের হয়ে যেতে চাইল, কিন্তু জাইনের মতো সুঠাম দেহের ব্যক্তির সাথে শরীর লাগবে না, এটা কিভাবে হয়? কিছুটা শরীরের সাথে শরীরের স্পর্শ লাগলো, তবুও জাইন প্রতিক্রিয়া বিহীন কিচেনের দরজায় দাঁড়িয়ে রইল। কিন্তু ইসরাতের শরীর শিরশির করে উঠল। ফোনের শব্দ শুনে সে কিচেন থেকে এসেছে। সোফার উপর থেকে মোবাইল নিয়ে কল রিসিভ করলো। কল রিসিভ করতেই নুসরাতের গম্ভীর মুখ ভেসে উঠল মোবাইলে। ইসরাতের পানি পিপাসা পাওয়ায় কল লাউড স্পিকারে রেখে পানির গ্লাস আনতে গেল। গ্লাস নিতে গিয়ে বলল, তখন কি বলতে চাইছিলি বল, আমি শুনছি। ইসরাত মুখ থমথমে করে বলল, আমি একটা কাজ করে ফেলেছি, তোকে বলিনি? ইসরাত গ্লাস নিয়ে এসে সোফায় বসতে বসতে জিজ্ঞেস করলো, কি এমন কাজ করেছিস আমাকে না বলে করেছিস? শুভ কাজ করে ফেলেছি। ইসরাত পানির গ্লাসে পানি ঢেলে পানি মুখে দেওয়ার আগেই জিজ্ঞেস করলো, কি এমন শুভ কাজ করলি? আমিও শুনে নিজেকে ধন্য করি। নুসরাত ব্যথিত গলায় বলল। শখ নিতে পারবি তো? ইসরাত এক চুমুক পানি খেয়ে বলল, ঢং না করে বল কি করেছিস। আমি সব সময় প্রিপেয়ার থাকি এসব ছোটোখাটো শখ খাওয়ার জন্য। এইসব আমার জন্য কিছুই না। নুসরাত গলা পরিষ্কার করে নিল। ইসরাতের দিকে তাকিয়ে বলল, আরৈশারে কিডন্যাপ করে বিয়া করে ফেলাইছি। ইসরাতের মুখের ভেতরে থেকে পানি ছিটকে বের হলো। মোবাইলের দিকে চোখ বড় বড় করে তাকালো। লাউড স্পিকার থাকায় কিচেন থেকে জাইন এতক্ষণে শুনছিল নুসরাতের কথা। যখন আরুষের কথা শুনলো, হাতে চামচ নিয়ে এসে দরজার সামনে দাঁড়ালো স্পষ্ট সব শোনার জন্য। আরুষকে নুসরাত কিডন্যাপ করে বিয়ে করেছে শুনে ইসরাত আর জাইন একসাথে চিৎকার করে বলল, কি? নুসরাত বোকা হাসলো। জাইন চামচ হাতে নিয়ে এসে বসলো ইসরাতের কাছে। নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এইমাত্র কি বললে আবার বলো? নুসরাত সে কথার উত্তর না দিয়ে বলল, আরে দুলা ভাই, আপনি রান্না করছিলেন বুঝি? নুসরাত, এখন ডং করা বাদ দিয়ে আর সে সাথে কি করছো সেটা বলো। এই তো যা শুনেছেন তাই করেছি, কিডন্যাপ করে বিয়ে করে ফেলেছি। ইসরাত আর জাইন দুজনের দিকে তাকিয়ে নুসরাতের দিকে বিস্ফোরিত নজরে তাকালো। আরশ বিয়েতে রাজি হয়ে গেল। আরে দুলা ভাই, বোঝেন না কেন? কিডন্যাপ করেছি, কিডন্যাপ। ইসরাত নুসরাতের উপরে বিরক্ত হয়ে বলল, তুই এই কথা এখন জানাচ্ছিস? আগে জানালি না কেন? এই গাধি, এসব তুই করেছিস আমাকে জানিয়েছিলি? এটা আবার জানানোর কি? ইসরাত নিজের মাথায় থাপ্পড় মারল। এই মেন্টাল এটা কি করেছে? কিভাবে বিয়ে করলি? নুসরাত মুখ লজ্জা বানিয়ে বলল, যেভাবে ব্ল্যাকমেল করে বিয়ে করেছি। নুসরাত, তুমি এত সিরিয়াস মোমেন্টে ভাই ভাবি লাগিয়ে রেখেছো।
তোমার আমাদের দেখে কি ফান করছি মনে হচ্ছে? কি হয়েছে ফার্স্ট টু লাস্ট বলো, একটা পয়েন্ট যেন মিস না যায়। নুসরাত গতকাল রাত থেকে শুরু করে আজ রাত পর্যন্ত ঘটে যাওয়া সব কিছু খুলে বলল। জাইন চামচ মুখের কাছে নিয়ে বলল, যা বুঝলাম দুজনের সমান সমান দোষ, কিন্তু আরশের তোমাকে এটা বলা ঠিক হয়নি। এভাবে বলাই তুমি অবশ্যই হার্ট হয়েছ। নুসরাত জাইনের কথা উড়িয়ে দিল, ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমি কারো কথায় হার্ট হই না। যখন আমার নিজের ইচ্ছে হবে কষ্ট পেতে তখন আমি কষ্ট পাই। আসলে ওই বেটা আমাকে ইগো দেখায়, নিজেকে মনে করে খুব সুন্দর। আসলে ওকে তো কালা বান্দরের মতো লাগে, তাই না বড় ভাইয়া? ওর না দুলা ভাই? আপনার চুল তো এমনিতেই বাঁকা, আমি আর কি বাঁকা? জাইন মাথা নাড়িয়ে হালকা হাসলো। হঠাৎ নাক পোড়া গন্ধ আসলো। জাইন ও নো বলে কিচেনে দৌড়ালো। গ্যাস থেকে তরকারি নামিয়ে বেসিনে রাখলো। তরকারি পুড়ে গিয়ে পুরো কিচেনে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। নুসরাত ইসরাতের থেকে বিদায় নিল। রাত 12টা বাজতে চললো, সে এখন ঘুমাবে। ইসরাতও বিদায় জানালো, আর ওখানে কি হয় তার আপডেট দিতে বলল। নুসরাত এসি বন্ধ করে সিলিং ফ্যান অন করে বিছানায় উঠবে, তখন পেটে গুড়গুড় শব্দ হলো। দুপুর থেকে দরজা লাগিয়ে বসে আছে, তাই দুপুর আর রাতের খাবার এখনো না খাওয়া। রুমে দরজা খুলে বের হতে আকস্মিক ধাক্কা লাগায় পায়ের সাথে পা প্যাচ লেগে নুসরাত মেঝেতে উল্টে পড়ল। অন্ধকারের মাঝে নুসরাতের 1 সেকেন্ডের সময় লাগলো না যার সাথে তার ধাক্কা লেগেছে সেই লোকটাকে চিনতে। আরশ জানতো এই মেয়ে রাতে চিপস, চকলেট, আইসক্রিম ক্রেভিং হয় আর তা খাওয়ার জন্যই বের হবে রুম থেকে। আরশ নিজেও জানতো না রুম থেকে বের হতেই তার শিকার কে সে পেয়ে যাবে। নুসরাত মেঝেতে উল্টে পড়ে যাওয়ার উঠে বসলো। দাঁড়ানোর আগে আরশ নুসরাতের দিকে তাকিয়ে হাঁটু ভর দিয়ে মেঝেতে বসলো। চোখে চোখ রেখে নুসরাতের দিকে ঝুঁকে তাকালো। আরশকে ঝুঁকে বসতে দেখে নুসরাত উঠে দাঁড়ালো না। নুসরাতের রুমের হালকা নিয়ন আলো এসে পড়ল আরশের মুখের ওপর। নিয়ন আলোয় দেখা গেল আরশের চোখে হাই প্রেশারের চশমা আটা। আরশকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নুসরাতের নিজের চোখ অন্যদিকে ফিরিয়ে নিল। পেছন থেকে কিছুটা সরল নিজেদের মধ্যে দূরত্ব আনার জন্য। আরও সেই দূরত্ব ঘুচিয়ে নুসরাতের দিকে আরেকটু এগিয়ে বসলো। নুসরাত কপালে ভাঁজ ফেলে আরও কিছুটা সরল পেছনের দিকে। আরশ নুসরাতের দিকে আরও কিছুটা এগিয়ে বসলো। নুসরাতের পেছনে সরলে আরশ নুসরাতের আরেকটু কাছে নেয়। নুসরাত আবার পেছনে সরে। এভাবে একটু একটু করে সরতে সরতে নুসরাতের পিঠ রেলিংয়ের সাথে ঠেকে গেল। আরশ তবুও নুসরাতের দিকে তাকিয়ে থাকলেও চোখ সরালো না 1 সেকেন্ডের জন্য। নুসরাত বিরক্ত হয়ে উঠে দাঁড়াতে গেল। আরশ 2 কাঁধ চেপে ধরে রেলিংয়ের সাথে ধরে রাখলো যাতে নড়চড় করতে না পারে। নুসরাত ঠাই হয়ে বসে রইল। যা ইচ্ছা করার করুক, আজ সে কথা বলবে না। নুসরাত নিজের মুখ আরও কিছুটা শক্ত বানালো। আরশ নুসরাতের শান্ত নির্লিপ্ত মুখের দিকে তাকিয়ে নিজের মুখ নুসরাতের কানের কাছে নিল। হাত দিয়ে কপালের পাশে থাকা বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজল। নুসরাত রোবটের মতো বসে রইল, কিছু বলল না। আরশ ফিসফিস করে নুসরাতের কানের কাছে বলল, আর ফুল প্রো প্ল্যানের সাথে মাঠে নেমেছিস? বাহ, আমি ইমপ্রেসড। তুই বিয়ে করেছিস কেন? শাস্তি দেওয়ার জন্য? শাস্তি কি দিবি তুই? আরশ কিছুটা চিন্তা ভাবনা করার ভান করলো, তারপর বলল, চুলও বাঁকা করতে পারবি না। নিজে আফসোস করবি কেন আমাকে তুই বিয়ে করতে গেলে। নিজের কাজে নিজে পস্তাবি। নুসরাত, তুই হারবি। নুসরাত এবার একটু শব্দ করে হাসলো। আরশের কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনার চুল তো এমনিতেই বাঁকা, আমি আর কি বাঁকা করব? আচ্ছা যাই হোক, আপনি কি ইনডিরেক্টলি বলছেন আমি আপনার প্রেমে পড়ব? তোকে যতটা বোকা ভাবি তুই ততটা নোস। ইঙ্গিত দিয়ে বুঝে গেলে। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হাসলো। আর জান, আপনি একটা চ্যালেঞ্জ করলেন, আমি সেটা একসেপ্ট করলাম। আমি আপনার প্রেমে পড়বো না, এটা লিখে নিন। কিন্তু আপনাকেও আমি একটা চ্যালেঞ্জ করলাম, আপনি আমার প্রেমে পড়বেন। আরে প্রেমে কি ভালোবেসে ফেলবেন আমায়? আমি আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাব। আজকের তারিখ নোটপ্যাডে লিখে রাখুন, এটা আপনার জন্য স্মরণীয় হতে যাচ্ছে। আরশ নুসরাতের কানের পাশে চুল গুজে নিয়ে হালকা শব্দ করে হাসলো। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। নুসরাত আরশের কপালের চুলে ফু দিয়ে বলল, আর আই চ্যালেঞ্জ ইউ বেব, আপনার প্রেমে পড়ার আগে আপনি আমার প্রেমে পড়বেন। আরশ কথা শেষ করে নুসরাতের কাছ থেকে সরে গেল। নুসরাত উঠে দাঁড়ালো। পেট গুড়গুড় করছে, একটু কিছু না খেলে হবে না। নুসরাত আরশের পাশ কাটিয়ে চলে গেল সিঁড়ির দিকে। আরশ নুসরাত যেতেই ঠোঁট বাঁকিয়ে হাসলো। অন্ধকারে শুধু 2 মানবীর অবয়ব দেখা গেল, কিন্তু কার মনোভাব কি তা বোঝা গেল না। সকাল 9টা 40 মিনিট।
মেহেরুন্নেসা জরুরি তলব দিয়েছেন নুসরাতকে তার রুমে যাওয়ার জন্য। তাই নুসরাত ঘুম থেকে উঠতেই নাজমিন বেগম তাড়া দিলেন মেহেরুন্নেসার রুমে যাওয়ার জন্য। নুসরাত ব্রাশ করে নাস্তা করে কিছুক্ষণ শুয়ে বসে আলসি ভঙ্গিতে গেল মেহেরুন্নেসার রুমে। মেহেরুন্নেসার রুমে যেতেই মেহেরুন্নেসা বললেন, দরজা জানলা লাগাইয়া আইয়া ব। নুসরাত ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন? চুপ কর, যা কইতাছি কর, অত জবান চালাস না। নুসরাত দরজা লাগিয়ে জানালা লাগাতে গেল। মেহেরুন্নেসা নিজে উঠে গিয়ে জানালার বাহিরের দিকে উকি ঝুঁকি মেরে দেখলেন তার রুমের পাশ দিয়ে কেউ হাঁটছে কিনা। যখন দেখলেন কেউ নেই তখন তিনি জানালা লাগিয়ে কান লাগিয়ে বসে থাকলেন। নুসরাত বিরক্ত হলো মেহেরুন্নেসার কাণ্ড কারখানায়। জানালা লাগিয়ে এত উকিঝুঁকি মারার কি আছে? এরকম করছো কেন? তোমার কিছু কি হয়েছে? মেহেরুন্নেসা উত্তর না দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জানালার সামনে থেকে সরে এসে দরজার সামনে গেলেন। সেখানে কিছুক্ষণ কান লাগিয়ে দাঁড়িয়ে থেকে ফিরে আসলেন। কি হয়েছে? এত গোপনীয়তা পালন করছো কেন? আরে চুপ কর, একটা কথা জানোস না, দেয়ালেরও কান আছে, তাই ভালা কইরা দেখা লইতাছি কোনটা আবার আমার রুমে আইসা কান লাগাইয়া বইসা আইসে কিনা। দরজা জানালা লাগিয়ে রুম এরকম অন্ধকার করলে কেন? অতিরিক্ত কোনো কি জরুরি কথা কি? অতিরিক্ত জরুরি কথা মানে জরির উপরে যেইটা থাকবো ওইটা কইতাম তোরে। মেহেরুন্নেসার এত সতর্কতা দেখে নুসরাত মনে করলো সত্যি হয়তোবা কোনো জরুরি কথা আছে। তাই মেহেরুন্নেসার মুখের পানে তাকিয়ে সিরিয়াস হয়ে বলল, কি কথা বলো? তোর মোবাইল আনছস? নুসরাত পকেট থেকে মোবাইল বের করতে করতে বলল। হ্যাঁ, এনেছি তো। মেহেরুন্নেসায় মুখ হাসি হাসি করে বললেন। একটা গান বাজা। নুসরাত কপালে ভাঁজ ফেলে বলল, কেন? মেহেরুন্নেসা ব্যথিত গলায় বললেন, ইসরাতের বিয়ায় নাচ করলাম আর তুই তো উড়াইয়া নিয়া গিয়া বিয়া কইরা ফেলাইছস। তোর বিয়েতে নাচতে পারিনি, তাই এখন তোর বিয়া উপলক্ষে আমরা দুইজন দরজা লাগাইয়া নাচমু। নুসরাত চোখ ছোট ছোট করে বলল, বুড়ি, তুমি তো দেখছি প্রচুর অ্যাডভান্স। আর এটাই তোমার জরুরি কথা? হ, এটাই জরুরি কথা। এখন কথা কম কইয়া গান বাজা, আর যেই সেই গান বাজাবি না, ডিজে গান বাজা। নুসরাত মাথা নাড়ালো, সে ডিজে সং বাজাচ্ছে। নুসরাত ইউটিউবে ঢুকে প্রথমে একটা গান পেল, সেটাই প্লে করে দিল। সাউন্ড লোতে থাকা সত্ত্বেও সঙের ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি থাকায় আওয়াজ বেশি হলো। গানের সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ডও বাড়তে লাগলো। মেহেরুন্নেসা নুসরাতের দিকে চোখ মুখ কুচকে তাকিয়ে থাকলেন। গান বাজানোর জন্য বলাই এই কী সব গান বাজাচ্ছে? নুসরাত মেয়েগুলোর ডান্স স্টেপ দেখে মেহেরুন্নেসার দিকে তাকিয়ে বলল, এদের গানটা সুন্দর না, আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাও যাচ্ছে না গানের সাথে। মেহেরুন্নেসা মুখ ফুলিয়ে রাখলেন, কথা বললেন না। নুসরাত খেয়াল করে ডান্স স্টেপ দেখল। তারপর নিজে উঠে গিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঘোরাতে যাবে, তখন ঘাড়ের কাছে হাড্ডির কট করে শব্দ হলো। নুসরাত ঘাড়ে হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়ালো। মেহেরুন্নেসা নুসরাতের উপরে বিরক্ত হয়ে পিঠে থাপ্পড় লাগালেন। কি হয়েছে? মারছো কেন? তোরে বলছি এসব তিরিং বিরিং গান বাজাইতে। তো কি বলছো? বলছি ডিজে গান বাজানোর জন্য। তো এইসবই তো ডিজে গান। দূর, এসব গানের কোনো জাত হলো? আমাদের যুগের গান বাজা। তাহলে আগে বলবে তো। মেহেরুন্নেসা হাত উপরের দিকে তুলে নাচছিলেন। নুসরাত অবাক হয়ে তাকালো মেহেরুন্নেসার দিকে। বুড়ি, তুমি তো সেই নাচ জানো। মেহেরুন্নেসা লজ্জা পেয়ে বললেন, তোর দাদা তো আমার নাচ দেখে প্রেমে পড়েছিল। নুসরাত চোখ বড় বড় করে বলল। ও বাবা রে! নুসরাত যখন নিজের রুমে আসলো, চোখ বড় বড় হয়ে গেল। তার রুমের দরজায় বড় একটা তালা ঝোলানো। কোমরে হাত দিয়ে কপাল ভাঁজ করে কিছুক্ষণ ইসরাতের রুমের দরজার দিকে তাকিয়ে নিজের রুমের দরজার কাছে গেল, যা এতদিন ধরে পরিত্যক্ত পড়েছিল। সেখানে গিয়েও দেখলো তালা ঝোলানো। বাড়িতে যতটা খালি রুম পড়েছিল সবগুলো নুসরাত গিয়ে দেখে আসলো। সবগুলো দরজায় বড় বড় তালা ঝোলানো। জাইনের রুমও তালা মেরে রাখা হয়েছে। নুসরাত সকাল থেকে সবকিছু মিলালো। মেহেরুন্নেসার এইভাবে জানালা লাগিয়ে বসানো, তারপর একের পর এক গান বাজিয়ে নাচা, সব তাহলে বুড়ি প্ল্যান করে করেছে? ইয়া আল্লাহ, আমি তো বোকা বনে গেলাম। নুসরাত মাথার চুল টেনে ধরল। এই বুড়ি তাকে ও গোল খাইয়ে দিল। ইসরাতের রুমের সামনে এসে কতক্ষণ মাথা ঘষল। কি করা যায়, কোমরে হাত দিয়ে রুমের সামনে পায়চারি করতে লাগলো।
কিছু ভাবতে হবে, না হলে বুড়ি তাকে আরুষের রুমে ফিট করে দেবে। নুসরাতের ভাবতেই মাথা গরম হয়ে যাচ্ছে, তাকে আরুষের রুমে পাঠাতে চাচ্ছে এই বুড়ি। এরকম কোনো কালে হতে দেওয়া যাবে না। নুসরাত নিজেকে বলল, মাথা চালা শালি, না হলে দুনিয়ার বাস খাওয়া খাবি। মাথা কাজ করছে না দেখে মাথায় একটা থাপ্পড় মারল। হঠাৎ ইরহামের মুখ ভেসে উঠল নুসরাতের মুখের সামনে। হায়, সে তো ভুলে গেছে ইসরাতের রুম গেলে কি হবে। ইরহামের রুম তো তারই রুম। ইরহাম মানে সে, আর সে মানেই তো ইরহাম। একজন থাকলেই হয়। আজ থেকে ওখানেই ডেরা ঢালতে হবে তাকে। নুসরাত নিজেকে বাহুবা দিয়ে ইরহামের রুমের দিকে চলে গেল। যেতে যেতে নিজের প্রশংসা করল, क्या आइडिया लगाया है तूने, तेरी तो जवाब नहीं है नुसरत। ইসরাত রেস্টুরেন্টে হাফ টাইম কাজ করবে। সকাল 11টার সময় থেকে তার কাজ শুরু হবে, আর রাত 8টার সময় গিয়ে তার ছুটি। ঘড়িতে 8টা বাজতেই ইসরাত নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। গলায় স্কার্ফ ভালোভাবে পেঁচালো। ক্যামেলিয়ার কাছ থেকে বিদায় নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো। পেছন থেকে ক্যামেলিয়া চিৎকার করে বলছে। ইসরাত রেস্টুরেন্টের বাইরে বের হতেই দমকা বাতাস এসে তাকে ছুঁয়ে দিল। ভেতরে হিটার অন থাকায় এত শীত বোঝা যায়নি, কিন্তু এখন ইসরাতের কাছে মনে হলো তার শরীর শিরশির করছে এই শীতে। ইসরাত বিড়বিড় করল, বাপরে কি শীত! ক্যাব বুক করে দিয়ে দাঁড়ালো। ইসরাত দেখলো তার দেওয়া লোকেশনে 5 মিনিটের মধ্যে ক্যাব আসছে। ইসরাত হাত দিতে হাত ঘষল, মনে হলো হাত জমে গিয়েছে। মাথায় ভালোভাবে ওড়না পেঁচালো যাতে কানে বাতাস না লাগে। 5 মিনিট পর ক্যাব আসতেই ইসরাত ক্যাবে উঠে বসলো। জাইনের অ্যাপার্টমেন্ট শহরের বাহিরে হওয়ায় কখনো কখনো ক্যাব অ্যাপার্টমেন্টের দিকে আসতে চায় না। ড্রাইভার ভেতরে যেতে মানা করে দিল। ইসরাত পেঁচালো করলো না। যেতে চাইছে না, তাহলে তো আরো জোর করে নিয়ে যেতে পারে না। অগত্যা গাড়ি থেকে নেমে গেল। হাত ঘষতে ঘষতে সামনের দিকে হেঁটে গেল। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় দেখা গেল দুটো ছেলে রাস্তার মধ্যে টাল হয়ে পড়ে আছে। রাস্তার মধ্যে ইসরাত যত দ্রুত সম্ভব এদের পার করতে চাইল, কিন্তু ছেলে দুটো ইসরাতকে দেখে উঠে দাঁড়ালো। ইসরাত পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু ছেলে দুটোর মধ্যে মাতালটা গিয়ে তার সামনে দাঁড়ালো। ইসরাত চুপচাপ তাকিয়ে থাকলো মাতালার সাথে ছেলেটার দিকে। এখানে চিৎকার করে কোনো লাভ নেই। আশেপাশে তাকিয়ে দেখলেও কোনো মানুষের ছায়াও নেই। চিৎকার করলে নিজেরই ক্ষতি। ইসরাত নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। মনে মনে বলল, ডোন্ট প্যানিক, ইটস নট আ বিগ প্রবলেম। ছেলে দুটোর দিকে শান্ত চোখে তাকালো। কি চাই? মাতাল ছেলেটা ইসরাতের গালে ছুরি স্পর্শ করে বলল, ইসাই পাস দে ক্রিয়ার। ইসরাত বুঝলো না ছেলেটা কি বলছে। ভ্রু কুঁচকে তাকালো। পাশের ছেলেটা ইসরাতকে হা করে তাকিয়ে থাকতে দেখে ভাঙা ইংরেজি জোড়া লাগাতে লাগাতে বলল, ডোন্ট ট্রাই টু স্ক্যাম। ইসরাত মাথা নাড়ালো। মাথাল ছেলেটা ইসরাতের গালে ছুরি ভালো করে চেপে ধরে মুখ চুমু খাওয়ার জন্য মতো করলো। ইসরাত ছিটকে দূরে সরে গেল। একটুর জন্য নাইফ লেগে গাল কাটেনি। যা যা, পকেটে মানি ব্যাগ আর এই ব্যাগে আছে, সব দিয়ে দাও। ইসরাত ছেলে দুটোর দিকে তাকালো। দুজনের মুখে বাচ্চাদের মতো। বয়স 17-18 হবে। এই বয়সে এসব করছে? পড়াশোনার বয়সে রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছ একজন, আর একজন রাবারি করছো। তোমাদের দেখে প্রচুর কষ্ট হচ্ছে। মাতাল ছেলেটা বুঝলো না ইসরাতের কথা। ছুরি ইসরাতের দিকে তাক করে বলল। এটা ঢুকিয়ে দিব। ইসরাত মাতালের কথা শুনে ঠোঁট বাঁকিয়ে হাসলো। এটা তো দেখেই বোঝা যাচ্ছে নকল লাইফ। মাতাল ছেলেটা তার বন্ধুর দিকে তাকালো। দুজনে কিছু ডিসকাশন করলো নিজেদের মাঝে। মাতালটা ঠুলো ঠুলো অবস্থায় মোবাইল বের করে তার বন্ধুর কাছে দিল। মাতালের বন্ধু মোবাইল নিয়ে কিছুটা দূরে গেল। যাওয়ার আগে বলে গেল, দেখে রাখিস যেন পালাতে না পারে। মাতাল ছেলেটা ইসরাতের দিকে ছুরি ধরে রেখে ঢেকুর তুলল। ঢেকুর তোলার সাথে সাথে মুখ দিয়ে বিচ্ছিরি একটা গন্ধ বের হয়ে আসলো, যা ইসরাতের নাকে স্পর্শ করতেই মনে হলো পেট উল্টে বমি চলে আসবে। মাতালের বন্ধু ফরাসি ভাষায় কলে কথা বলতে লাগলো। ইসরাত পকেট থেকে মোবাইল বের করলো ট্রান্সলেটরের জন্য। ইসরাতকে মোবাইল বের করতে দেখেও মাতাল ছেলেটা কিছু বলল না। এদিক সেদিক চোখ টেনে টেনে তাকালো। দেখে মনে হচ্ছে জ্ঞান হারাবে। এক জায়গায় দাঁড়াতে পারছে না। পড়ে যাবে অবস্থা। ইসরাত যতটুকু কথা শুনলো তা ট্রান্সলেট করে তার চোখ বড় বড় হয়ে গেল। ছেলেটা বলেছে এখানে একটা মেয়ে পাওয়া গিয়েছে, দেখতে সুন্দর, বডি ফিট,
আমরা আপনাদের কাছে তাকে বেচে দিব, তার বিনিময়ে আমাকে 10,000 ইউরো দিতে হবে। উপাসের কথা শোনা গেল না, কিন্তু ছেলেটা বলল, আচ্ছা 5 মিনিট আমি ওকে আটকে রাখতে পারবো, ততক্ষণ তুমি চলে এসো। ইসরাত মাতালটার দিকে একবার তাকালো। মাতাল ছেলেটা চোখ বুজে কোনো রকম দাঁড়িয়ে আছে আর নাইফ দিয়ে এদিক ওদিক তাক করছে। ইসরাত সুযোগের সদ্ব্যবহার করলো, মাতালটাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। মাতাল রাস্তায় পড়ে গিয়ে চিৎকার করে উঠল। মাতালের চিৎকার শুনে মাতালের বন্ধু পেছনে ফিরে ইসরাতকে পালাতে দেখে চিৎকার করে ইসরাতকে পালানোর জন্য না করলো। ফোনে লোকটাকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি আসো, তোমার পাখি পালিয়ে যাচ্ছে। ফোন কেটে পকেটে ঢুকালো। ইসরাত যত দ্রুত সম্ভব দৌড়ানোর চেষ্টা করলো। বুঝলো এরা তাকে হাতের কাছে পেলে ছিঁড়ে খুবলে খাবে। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে নাও, আর জীবনে রাতে অ্যাপার্টমেন্ট থেকে বের হব না। রাতের খাবার শেষে নুসরাত ইরহামের রুমে গেল ঘুমাতে। তখন দেখলো রুম ভেতরে থেকে লক করে রাখা। নুসরাত ইরহামের রুমের দরজার বাহিরে থেকে ধাক্কা দিল, কিন্তু ভেতর থেকে ইরহাম কোনো সারা শব্দ করলো না। নুসরাত কয়েকবার নক করলো, কিন্তু ইরহাম দরজা খুলল না। আমি জানি তুই সজাগ শালা, দরজা খোল, নইলে তোর দরজা আজ আমি ভেঙে দিব একদম। ইরহামের উত্তর দিল না। নুসরাতের রাগের পারদ আকাশ ছুল, দরজায় লাথি মারল, তবু ইরহাম দরজা খুলল না। নুসরাত গালি দিতে যাবে, তখন দেখলো হেলাল সাহেব তার দিকে তাকিয়ে আছেন। নুসরাত বোকা হেসে হেলাল সাহেবের দিকে তাকিয়ে মাথায় ওড়না দিল। এখানে কি করছো তুমি? জি না, কিছু করছি না, ইরহামের সাথে কথা বলতে এসেছি। এত রাতে কথা বলতে হবে না, যাও গিয়ে শুয়ে পড়ো। নুসরাত দাঁতে দাঁত চাপলো। হেলাল সাহেবকে চলে যেতে দেখে নুসরাত ভেবে নিল আজ সে অনিকার রুমে গিয়ে ঘুমাবে। চুপচাপ চলে যেতে নিল। হেলাল সাহেব সামনের দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি এসো, আরও পরে রুমের দরজা লাগিয়ে দিবে। নুসরাতের রাগে পা দিয়ে মেঝেতে পড়ল। হেলাল সাহেব নুসরাতকে ধীরে ধীরে হাঁটতে দেখে এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে নিয়ে গেলেন আরশের রুমের দিকে। নুসরাত মেহেরুন্নেসাকে গালি দিল। এই বুড়ি সব করেছে, আমাকে বসিয়ে রেখে নিজের কাজ হাসিল করে নিয়েছে। আমি ছাড়বো না বুড়ি তোকে। বুড়ি হলে কি হবে, এই বুড়ির মগজ এখনো কাচির মতো চলে। হেলাল সাহেব আরশের রুমের দরজায় নক করলেন। আরশ দরজা খুলে মুখের সামনে নুসরাত আর তার বাপকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। কিছু জিজ্ঞেস করার আগে হেলাল সাহেব বললেন, আরশ আজ থেকে তোমার রুমে নুসরাত শিফট হবে। বিরক্ত হলো। তার রুমে এই ময়লাকে সে কেন রাখতে যাবে? ওর রুমে কি হয়েছে? আম্মা তালা মেরে দিয়েছে, আজ থেকে ওর রুম ও এটা। নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা তোমার কাপড়ও রাখা হয়েছে আরসের কাবার্ডে। নুসরাত জোর করে ঠোঁট দিয়ে হাসি আনলো। তার মোটেও হাসার ইচ্ছে নেই, সবগুলো মিলে তাকে বাঁশ দিতে বসেছে। আরশ হেলাল সাহেবের কথা অক্ষরে অক্ষরে মানার জন্য ভদ্রতার সহিত মাথা নাড়ালো। নুসরাত ইশারা দিয়ে না করার জন্য বলল, কিন্তু আরশ হ্যাঁ বলে দিল। নুসরাত মুখের বিকৃতি ঘটিয়ে গালি দিল। শালার ভদ্রতা। হেলাল সাহেব নুসরাতকে ওখানে রেখে ধীরে ধীরে হেঁটে চলে গেলেন সিঁড়ির দিকে। আরশ দরজার এক হাত রেখে নুসরাতের দিকে ঝুঁকে তাকালো। আরশ দরজার এক হাতে ভর দিয়ে দাঁড়ানোর জন্য রুমে ঢোকার জন্য দরজার পাশে ছিটে ফুটো জায়গাই থাকলো না। নুসরাতের দিকে ভ্রু তুলে বলল, কি? নুসরাতও বলল, কি? আমার রুমে কি? নিজের রুমে যা। নুসরাত চিৎকার করে হেলাল সাহেবকে ডাকতে গেল। আরশ মুখ চেপে ধরল, সতর্ক গলায় বলল, চুপ, আওয়াজ ভিতরে, বাইরে যেন না পড়ে। পরে বেঁচেতে শোয়াবো, বিছানা জায়গা পাবি না। নুসরাত আরশের হাত নিজের মুখ থেকে টেনে ছুটালো। এতক্ষণ মনে হচ্ছিল শ্বাস আটকে মরে যাবে। জোরে শ্বাস ফেলল। আরশের দিকে রুষ্ট নয়নে তাকিয়ে বলল, মেরে ফেলবেন নাকি? আরশ ওই কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, তুই কোন বিভাগের ছাত্র ছিলে? নুসরাত ভ্রু বাঁকিয়ে বলল, কেন? আপনি কি করবেন আমি কোন বিভাগের ছাত্রী ছিলাম সেটা জেনে? বলতে বলেছি বলবি, এত কেন লাগিয়ে রেখেছিস? নুসরাত নিজের রাগ নিজের ভেতরে চেপে রেখে কোনো রকমে বলল, বিজ্ঞান। লাগিয়ে রেখেছিস? তোর মতো গাধি বিজ্ঞান বিভাগের ছিল। হায় আল্লাহ, তুই পাশ করলি কিভাবে? নুসরাত কথা বলল না। কথা বললেই এখন মুখ দিয়ে জাদা বের হয়ে আসবে, যে কোনো মুহূর্তে গালি দিতে পারে। তাই নিজেকে বলল, কন্ট্রোল নুসরাত, কন্ট্রোল। আচ্ছা, তোকে আমি আজ রাতে আমার রুমে থাকতে দেবো। তার জন্য একটা কন্ডিশন পূরণ করতে হবে। একটা নুসরাত বিরক্ত হয়ে বলল, কি কন্ডিশন? হবে, একটা সূত্র বলতে হবে। নুসরাত টেনে শ্বাস ফেলে বলল, কোন সূত্র বলতে হবে?
নিউটনের দ্বিতীয় সূত্র বল। নুসরাত রাগে তিক্ত বিরক্ত হয়ে বলল, মানুষ বিয়ের দিন রাতে নিউটনের দ্বিতীয় সূত্র ধরে? মানুষ না ধরলে আমি ধরি। নিউটনের সূত্র বলতে পারলে আজ এই রুমে জায়গা পাবি, নাহলে পাবি না। আর কিসের বিয়ের রাত? আমাদের বিয়ের আজ 2 দিন হয়ে গেছে। আর তোর মনে হচ্ছে? নুসরাত বিড়বিড় করে বলল, আপনি মানুষের কাতারে পড়েন? কি বলছিস? কিছু না। তাড়াতাড়ি সূত্র বল। নুসরাত দাঁতে দাঁত চেপে কটমট শব্দ করল। আরুষের মাথায় চুলগুলো ছিঁড়ে ফেলতে পারলে ভালো লাগতো তার। একটা সূত্র বলতে এত সময় লাগে? তাড়াতাড়ি বল। F=m/a। নুসরাত সূত্র বলা শেষ হতেই হিলাল সাহেব নিচতলা থেকে চিৎকার করে বললেন, দুজন এখনো দাঁড়িয়ে আছো কেন? ঘুমাতে যাও, পরে ঘুম থেকে উঠতে লেট হবে। আরুষকে দরজার সামনে থেকে নড়তে না দেখে ধাক্কা দিয়ে সরিয়ে নুসরাত গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আরুষ দরজা লক করে এসে নুসরাতের পা ধরে টেনে ধরল। নুসরাত চিৎকার করে বলল, এ মিয়া, পা ধরে টানটানি করছেন কেন? আবহাওয়া অত্যাধিক ঠান্ডা। দূর থেকে পানির কলকল শব্দ ভেসে আসছে। সমুদ্র এত দূরে হওয়া সত্ত্বেও পানির শব্দ ভেসে আসছে, কারণ সব কিছু আজ নিস্তব্ধ হয়ে আছে বলে। একটা পোকার কি ঝিঝি পোকার ঝিঝি ডাকার শব্দ শোনা যাচ্ছে না। মৃদু বাতাস বইছে। আশপাশ থেকে মানুষের কি কোনো কুকুরের নড়চড়েরও শব্দ নেই। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলো ধীরে ধীরে কমে যাচ্ছে। বড় বড় ওক গাছগুলো দানবের মতো নিজের ডাল পাতা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, যা রাতের বেলা দেখতে কারোর কাছে মর্মান্তিক আর কারোর কাছে ভয়ানক মনে হয়। পরিত্যক্ত বিল্ডিং যা লতাপাতায় চারিদিক থেকে ঘুরে আছে। বিল্ডিং দেখে মনে হচ্ছে 7-8 বছর ধরে বন্ধ পড়ে আছে। ফ্রান্সে অহরহ এরকম পরিত্যক্ত বিল্ডিং পড়ে আছে। এসব বিল্ডিং কেউ থাকে না, কিন্তু কখনো কখনো বড় বড় জঙ্গি মাস্তানরা এখানে এসে নিজেদের আস্তানা গাড়ে। যান বাঁচানোর স্বার্থে ইসরাত দৌড়ে পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেল। এতক্ষণ ধরে দৌড়ানোর জন্য ইসরাত জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। নিজেকে শান্ত করার চেষ্টা করলো। অন্ধকারে সামনে কিছু দেখা গেল না। সামনে পা বাড়াতেই পাথরের টুকরোর সাথে পা বেজে পড়ে গেল। হাতে সূক্ষ্ম ব্যথায় আউচ বলে উঠল। উঠে বসতে গিয়ে স্লিপ হয়ে আবারও ওই জায়গায় গিয়ে উল্টে পড়ল। নাক আর কপালে সরু কিছুতেই লাগলো। ইসরাত হাতে ভর দিয়ে উঠতে নিয়ে পাথরের ধারালো প্রান্ত হাতে লেগে হাতের তালু কেটে গেল। ইসরাত উঠে বসে কপালে যেখানে ব্যথা লেগেছিল সেখানে হাত দিল। কপালে হাত স্পর্শ করতেই হাতের আঙ্গুলগুলো আটালো হয়ে গেল। ইসরাত উঠে বসতেই দেখল টর্চের মৃদু আলো বিল্ডিংয়ের সামনে রাস্তা দিয়ে ধরে রাখা হয়েছে। ইসরাত কোনো রকম উঠে দাঁড়িয়ে ওই জায়গা থেকে সরতে যাবে, বড়সড় পাথরের সাথে পা বেজে উল্টে গিয়ে টাইলসের ভাঙা আস্তরণে পড়ল। পড়তে ধপ করে শব্দ হলো। ছেলেগুলো ইসরাতের উদ্দেশ্যে বলল যেখানে আছে সেখান থেকে বের হয়ে আসার জন্য। তারা পেলে ইসরাতকে পিস পিস করে কাটবে, তাদের এত হয়রানি করার জন্য। তাই ভালোই ভালোই বের হয়ে আসার জন্য। টাইলসের আস্তরণে পড়ে হাতের কুড়োয় আর পায়ের গোড়ালির হাড্ডিতে ব্যথা পেল। মুখ দিয়ে অস্পষ্ট স্বরের শব্দ বের হয়ে আসলো। টর্চের আলো এদিক দিয়ে পড়তেই ইসরাত নিজের মুখ চেপে ধরল। শ্বাস বন্ধ করে বসে রইল। ইসরাতের কাছে মনে হলো নিজের শ্বাস নেওয়ার শব্দ জোরে হচ্ছে। এই শান্ত পরিবেশ অশান্ত করে দু তিন জোড়া পায়ে দৌড়ে যাওয়ার শব্দ শোনা গেল সামনের দিকে। ইসরাত বুক চেপে ডুকরে কেঁদে উঠল। এ কোন বিপদে পড়ল সে? কিছুক্ষণ পর ইসরাত ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। পায়ের গোড়ালির কাছের হাড্ডি মট করে উঠল। মুখ দিয়ে আওয়াজ বের হওয়ার আগে ইসরাত নিজের মুখ চেপে ধরল। পা টেনে টেনে সামনের দিকে গেল। রাস্তা ভালোভাবে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। রাস্তা খালি দেখে অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ালো। পায়ের সূক্ষ্ম ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়ল। ইসরাত পায়ের ব্যথা উপেক্ষা করে ও দৌড়ালো। পা ঠিক হবে, কিন্তু সম্মান গেলে সেটা আর তার ফিরে আসবে না। আগে সম্মান বাঁচানো ফরজ। হেই লেডি, স্টপ! ইসরাত পেছন ফিরে বাতাল আর তার বন্ধুদের দেখে আরও জোরে দৌড় লাগালো। পায়ের ব্যথায় ইচ্ছে করছে রাস্তায় শুয়ে পড়তে, কিন্তু ইসরাত ব্যথাযুক্ত পা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ানোর চেষ্টা করলো। নিজেকে নিজে বলল, আর একটু হাঁটলে অ্যাপার্টমেন্ট, একটু কষ্ট কর, আজ হাঁপিয়ে যাস না। ইউ ক্যান ডু ইট ইসরাত, ইউ ক্যান ডু ইট। ইসরাত পায়ের ব্যথায় পা মুচড়ে পড়ে গেল। পেছন ফিরে দেখলো আর 4 পা বাড়ালে মাতালগুলো তাকে ধরে ফেলবে। ব্যথাযুক্ত পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। সামনে তাকাতেই চোখের সামনে নিজের অ্যাপার্টমেন্ট ভেসে উঠল। ইসরাত অ্যাপার্টমেন্টের 10 হাত দূর থেকে চিৎকার করতে করতে আসলো। ওপেন দ্য গেট, ওপেন দ্য গেট।
দারোয়ান গেট খুলে দিল। ইসরাত দৌড়ে গিয়ে গেটের ভেতরে ঢুকে গেল। ছেলেগুলো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল অ্যাপার্টমেন্টের গেটের দিকে। ইসরাতকে গালি দিল। শালি মাদার ফাঁকার বীজ, তোকে হাতের কাছে পেয়ে নেই, দেখবি কি কহে। এত হয়রান করার জন্য হলেও তোকে শাস্তি দেব। ফাকিং দিস গার্ল। নুসরাত আরুষের কাছ থেকে নিজের পা ছাড়ানোর জন্য আরুষের হাতে থাপ্পড় মারল। আরুষ পা ছাড়তে না দেখে নুসরাত নিজের পা দিয়ে আরুষের পেটে লাথি মারতে গেল। আরুষ নুসরাতের দু পা ধরে নিজের হাতের মধ্যে আটকে ধরল। কি ভাই, পা ধরে আছেন কেন? মাফ চাইতে এসছেন? আচ্ছা, মাফ করে দিলাম, এবার পা ছাড়ুন ভাই। আরুষ নুসরাতের পা না ছেড়ে বিছানার মাঝখান থেকে টেনে নিচের দিকে নিয়ে আসলো। নুসরাত আরুষের হাত থেকে পা ছাড়ানোর জন্য বিছানার চাদর টানাটানিতে নুসরাতের প্যান্ট পায়ের গোড়ালি থেকে কিছুটা উপরে উঠে গেল। নুসরাত এক হাত দিয়ে প্যান্ট নিচের দিকে ঠেলে নামাতে বলল, আরে ভাই, না বলে বুঝবো কিভাবে? পা ছাড়ুন। পা কি ছুটিয়ে হাতে নিয়ে নেবেন? এসব জন্তু জানোয়ারের ভাষা আমি বুঝি না, বাংলা ভাষায় বলেন। আরুষ গম্ভীর গলায় বলল। বিছানা থেকে নেমে নিচে। নুসরাত নিজের পা আরুষের হাত থেকে ছুটানোর চেষ্টা করে বলল, আরে ভাই, এই শীতের মধ্যে আমি মেঝেতে ঘুমাতে পারবো না। আপনার ইচ্ছে হলে নিচে ঘুমান, আমি বিছানা ছেড়ে কোথাও যাব না। এই খাচ্চর বাচ্চা। নুসরাত ফোরন কাটল আরুষের কথাই, মাথা দুদিকে নাড়িয়ে বলল, বাপ তুলে গালি দিলে আমি ছেড়ে কথা বলবো না। আপনার 14 গোষ্ঠী তুলেও আমি গালি দেব। আরুষ সে কথার উত্তর না দিয়ে বলল, এই গাথি, তোর পায়ের নিচে দেখেছিস? সারাদিন খালি পেয়ে হাঁটলে পায়ের নিচ তো এরকম থাকবে। জুতো পরিস না কেন? এই একদম বেশি কথা বলবেন না। জুতো কিনে দেয় আমায়, যে জুতো পরবো। এই বাড়ির মধ্যে সব থেকে বড় গরিব হলাম আমি। এক জোড়ো জুতো ছাড়া আর নেই আমার, এই জন্যই তো খালি পায়ে হাঁটি। যা পা ধুয়ে আয়। নুসরাত নিজের পা ছাড়ানোর ব্যর্থ চেষ্টায় বাদ দিয়ে চোখ বুজে শুয়ে থাকলো। সে এখন বিছানা থেকে উঠবে, হেঁটে ওয়াশরুমে যাবে, পা ধুয়ে এসে পা মুছতে হবে, তারপর লাইট বন্ধ করে আবার এসে বিছানাতে ঘুমাতে হবে। নুসরাতের ভাবতেই মাথা চক্কর বেড়ে উঠল। বাপরে বাপ, এত কাজ কে করবে? তার বাপের জন্মে এত কাজ সে করেনি। নিজ মনে বলল, আমি তো পারবো না, তার চেয়ে ভালো চোখ বুজে মরার মতো পড়ে থাকা বিছানার মধ্যে। আরুষ পায়ে ধরে টানলেও নুসরাত তবুও নড়ল না। আজ পা ছুটে গেলেও সে নড়বে না। আরুষ নুসরাতকে টানতে টানতে নড়াতে পারল না। নুসরাত বিছানায় সর্বশক্তি ছেড়ে দিয়ে শুয়ে আছে। আরুষ নিজের উপরে বিরক্ত হলো। সে ময়লার বস্তাকে বলছে ময়লা পরিষ্কার করার জন্য। সে নিজেই ময়লার সাথে নিয়ে ঘুরে সে আবার করবে পায়ের নিচের ময়লা পরিষ্কার? হাসালি আরুষ। আরুষ নুসরাতকে ঘাড় তেরার মতো পড়ে থাকতে দেখে লাইট বন্ধ করে হালকা আলোর লাইট জ্বালিয়ে এসে শুয়ে পড়ল। দরজার লক করছিল, তা আবার খুলে আসলো। আরুষ এসে এক প্রান্তে শুয়ে পড়ল। দুজন দুই কোণায় শোয়ায় দুজনের মাঝে ইয়া বড় জায়গা রইল, যেখানে আরুষের মতো আরও দুজন ব্যক্তি অনায়াসে শোয়ার জন্য জায়গা হয়ে যাবে। রাত 2 কি 2:30। নুসরাতের কাছে মনে হলো দুনিয়ার সব থেকে ভারী বস্তু তার উপরে রেখে দেওয়া হয়েছে। ঘুমের মধ্যে টেলে সরিয়ে দিল বস্তুটিকে, কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই বস্তু এসে নিজের 2 হাত আর 2 পা দিয়ে পেঁচিয়ে ধরল নুসরাতকে। নুসরাত নিজের সর্বশক্তি দিয়ে চোখ বুজে রেখে বস্তুটিকে সরাতে চাইল, কিন্তু সরাতে পারল না। বস্তুটিকে যত সরানোর চেষ্টা করা হচ্ছে সে তত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ছে। নুসরাত এক চোখ খুলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল। সে আসলে কোথায় সেটা বুঝতে 2 মিনিট সময় লেগে গেল। নিজের পায়ের আর পেটের উপরে ভারী বস্তুর অস্তিত্ব পেয়ে নুসরাত সেদিকে তাকালো। আরুষের এইরকম তার উপর হাত পা মেলে আরাম করে শোয়া নুসরাতের সহ্য হলো না। তাকে ঘুমাতে দেয়নি, সে কেন ঘুমাতে দিবে? আরুষের হাত সরিয়ে দিল নুসরাত। আরুষ আবার হাত এনে নুসরাতের কপালের উপরে রাখলো। নুসরাতের রাগের পারদ হাই হলো। রাগে আরুষের গালে ঠাস করে থাপ্পড় বসালো। আরুষ এক লাফে ঘুম থেকে উঠে টেবিল ল্যাম্প জ্বালালো। নুসরাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে বুঝতে চাইল কি হয়েছে। গালে জ্বলন অনুভব করে হাতের তালু স্পর্শ করলো সেখানে। নুসরাতের দিকে কপালে ভাঁজ ফেলে তাকিয়ে জিজ্ঞেস করলো, রাত বেরোতে থাপ্পড় মারছিস কেন? একজন ঘুমন্ত ব্যক্তিকে মারতে তোর মোটেও দ্বিধাবোধ হলো না? না, মোটেও দ্বিধাবোধ হয়নি। এরকম মহিষের মতো হাত পা কোথায় তুলে ঘুমালে থাপ্পড় তো খাবেন। আর আপনার জায়গা ছেড়ে আমার জায়গায় আসলেন কেন আপনি? তুই কাকে মহিষ বলছিস? নুসরাতের নির্বিকার জবাব। আপনাকে। আরুষ নুসরাতের গাল চেপে ধরল। নুসরাত 2 হাত দিয়ে গাল থেকে হাত সরানোর চেষ্টা করল। আরুষ নিজের এক হাত দিয়ে নুসরাতের হাত চেপে ধরে লাগলো।
এটা আমার রুম, আমার বিছানা, আমি যেখানে ইচ্ছে ঘুমাবো। তুই উড়ে যে জুড়ে বসছিস, এখন আবার আমাকে মজা বলছিস? বাবা। নুসরাতের মনে হলো দাঁত ভেঙে যাবে। আরুষকে গাল থেকে হাত সরানোর কোনো লক্ষণ না দেখে নুসরাত আরুষের গালে কামড় মেরে ধরল। কামড় না মারলে তার গাল ফেটে আরুষের হাত মুখে ঢুকে যাবে। আরুষ চিৎকার করে নুসরাতের গালে থাপ্পড় মারল। নুসরাত থাপ্পড়কে গাল ছেড়ে দিল। আরুষের দিকে লাল চোখে তাকিয়ে থাকলো। আরেকটা থাপ্পড় পড়ল নুসরাতের হালকা ফোলা গালে। নুসরাত নিজেকে স্বাভাবিক করার জন্য শ্বাস নিল। দাঁত ভেঙে যায়নি, এটাই বড় কথা। আরুষ তার দিকে তাকাতে দেখে বা হাত দিয়ে আরুষের যে গালে কামড় মেরেছিল সেই গালে থাপ্পড় মারল। আরুষ নুসরাতের থুতনি চেপে ধরল। নুসরাতের মনে হলো দাঁতগুলো কটমট করে সব ভেঙে যাবে। এই বয়সে সে বুড়ি হয়ে যাবে এই আরুষের জন্য। আরুষের হাত থেকে নিজের থুতনি ছোটাতে না পেরে আরুষের কপালে পড়ে থাকা চুল দু হাত দিয়ে চেপে ধরল। আরুষ নুসরাতের থুতনি ছেড়ে গালে বল প্রয়োগ করে চেপে ধরল। নুসরাত আরুষকে গালে এত জোরে চেপে ধরতে দেখে পা দিয়ে আরুষের পেটে লাথ মারল। আরুষ নুসরাতের থেকে কম যায় না, নুসরাতের গালে কামড় মেরে ধরল। নুসরাত আরুষকে ছোটাতে চাইল, আরুষ ছাড়ল না। নুসরাত পিঠে ঘাড়ে থাপ্পড় মারতে লাগলো। আরুষ থাপ্পড় খেয়েও ছাড়ল না। নুসরাত আরুষের গালে দু হাতের নখ বসিয়ে দিল। আরুষ নুসরাতের গালে দাঁত বসিয়ে তারপরেই ছাড়ল। নুসরাত রাগে আরুষের গালে থাপ্পড় মেরে বসল। আরুষ এক হাত দিয়ে নুসরাতের দু হাত আর আরেক হাত দিয়ে দুপা একসাথে চেপে ধরল। নুসরাত বসা থেকে দাঁড়ানোর চেষ্টা করল। আরুষের হাত থেকে নিজের হাত ছাড়াতে চাইল, আরুষ ছাড়ল না। নুসরাতকে চেপে ধরে রেখে গলার খাঁজে দাঁত বসালো। নুসরাত ছটফট করলো আরুষকে ছোটানোর জন্য, আরুষ ছাড়ল না। নুসরাতকে নড়াচড়া করতে দেখে পা ছেড়ে দিয়ে ওই হাত দিয়ে মাথা চেপে ধরে রাখলো। নিজের সুবিধা মতো কামড় মেরে সরে আসলো। নুসরাত সমান সমান করার জন্য আরুষের চুল চেপে ধরল। আরুষ এবার নুসরাতের চুল ছাড়ল না, সেও চেপে ধরল। দুজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন হেলাল সাহেব, নাসির সাহেব, ইরহাম, নাজমিন বেগম আর লিপি বেগম। নুসরাত আর আরুষ দরজার সামনে নিজের বাপ মা চাচাকে দেখে তাকিয়ে বোকা হাসলো। দুজন দুজনের দিকে তাকিয়ে দেখলো চুল চেপে ধরে দুজন বসে আছে। নুসরাতের চুল থেকে হাত সরিয়ে এনে ছিটকে দূরে সরে গেল আরুষ। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে বোকা হাসলো হাহা করে। হেলাল সাহেব গম্ভীর গলায় বললেন, বাড়ি ভেঙে ফেলবে নাকি? এই রাতের বেলায় তোমাদের দুজনের ধুম ধারাক্কা শুনে আমাদের যে সমস্যা হবে সেটা ভেবে তো আস্তে ধীরে মারামারি করতে পারো। আমরা তো জঙ্গলি বুঝলাম, তাই তোমাদের ঘুম নেই। কিন্তু আমরা মানুষ, আমাদের তো রাতে একবার হলে ঘুমাতে হবে। এই রাতের বেলা আবার ঝগড়া বাঁধিয়েছো কেন? কুকুর বিড়ালের মতো না ঘুমিয়ে কুকুরের কামড়াকামড়ি করছো কেন? সারাদিন তো কুকুরের কামড়াকামড়ি করতে দেখা যায়, এখন থেকে মনে হচ্ছে রাতেও দেখা যাবে। নুসরাত আরুষের কাঁধে খুশি মেরে বলল, সব দোষ ভাইয়ার। আরুষ মুখের বিকৃতি ঘটিয়ে ভেঙালো নুসরাতকে। সব দোষ ভাইয়া বললি হলে শব্দ সুর। লিপি বেগম হাত থাপ্পড়ের মতো করে দেখালেন, আর একটা কথা বললে তার গালে পড়বে থাপ্পড়গুলো। আরুষ চোয়াল ঝুলিয়ে বসে রইল। নুসরাত নাজমিন বেগমের দিকে তাকাবে না করে তাকালো। তাকিয়ে দেখলো নাজমিন বেগম ভয়ঙ্কর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছেন। দেখে মনে হচ্ছে একা পেলে আজ আর আস্ত রাখবেন না, বিনা তেলে ভেজে কাঁচা গিলে খেয়ে ফেলবেন। ইসরাত কোনো রকম এলিভেটরের ভেতরে দাঁড়িয়ে রইল, শরীর ছেড়ে দিচ্ছে। নিজেকে বলল, আরেকটু অপেক্ষা কর, এই তো আর 2 মিনিট, রুমে গিয়ে শান্তির ঘুম দিব। এলিভেটর 7 তলায় এসে খুলে যেতেই ইসরাত পা টেনে টেনে এগিয়ে গেল নিজের ফ্ল্যাটের সামনে। পিন মারার আগেই ওপাশ থেকে দরজা খুলে গেল। ইসরাতের এই অবস্থা দেখে দরজার ওপারের মানুষটা কি আটকে উঠল? হয়তোবা একটু আটকে উঠল, ঠিক বোঝা গেল না। মুখ তো সবসময়ের মতো গম্ভীর হয়েই আছে।